সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1362তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই এতিম আরিফুল ইসলামের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে নববধূকে 3 শর্তে তালাক দিলেন এক স্বামী। বাসর ঘরে নতুন বউকে 3 শর্তে তালাক দিয়ে পুনরায় আবারও বিয়ে করে চট্টগ্রামের এক নতুন বর। এই গল্পটা এরকম একটা গল্প, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আবেগে আপনি আপ্লুত হয়ে পড়বেন। মনের অজান্তেই চোখের জল বেরিয়ে বালিশ ভিজে যাবে। হৃদয় বিদারক এক করুণ বাস্তব জীবনের গল্প। এই গল্প শুনলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে বাস্তবতার কাছে, অর্থের কাছে, স্বার্থের কাছে আমাদের মনের পবিত্র ভালোবাসা যে কতটা অসহায়। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আরিফুল ইসলাম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আসলে আমি আমার পরিবারের সম্বন্ধে কি বলবো ঠিক বুঝতে পারছি না, কারণ আমার পরিবারটা এত বড় ছিল যে এই পরিবারের সম্বন্ধে বলতে গেলেই হয়তো পুরো একদিন কভার হয়ে যাবে। আমার পরিবারে আমার অনেকগুলো ভাই বোন ছিল। শুধু অনেকগুলো ভাই বোনই নয়, আমার অনেকগুলো বাবাও ছিল, কিন্তু ছিল না শুধু আমার মা। কারণ আমি একটা এতিমখানায় বড় হই। এতিমখানায় ছোটোবেলা থেকে যখন আমার বুঝ হয়, আমি তখন থেকে দেখি যে আমি চট্টগ্রামেরই একটা এতিমখানায় আছি। সেই মুহূর্ত পর্যন্ত আমি আদৌ জানতাম না কে আমার বাবা, কে আমার মা। একটু বুঝ হওয়ার পরে যখন আমার এতিমখানার শিক্ষকদের কাছে জানতে চাই যে আমার বাবা মার সম্বন্ধে, তারা তখন ডায়েরি খুলে আমাকে বলে যে অনেক ছোটোবেলায়, আমার যখন বুঝ হয়নি ওই বয়সে, আমার মামা আমাকে এই এতিমখানায় দিয়ে চলে যায়। মামা তার কোনো সঠিক ঠিকানা দেয় না। মামা যেই ঠিকানা দেয় সেটা হচ্ছে চট্টগ্রামের একটা ভাড়া বাসা। ওই ভাড়া বাসা আমার মামার এখন থাকতো না, যার জন্য বড় হবার পরেও আমি আমার মামার কাছে ফিরে যেতে পারিনি। আদৌ জানি না যে কে আমার বাবা, কে আমার মা। এমন করেই এতিমখানায় আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমার বয়স তখন প্রায় 7 বৎসরের কাছাকাছি। আমার বয়স যখন 7 বৎসর, ওই বয়সটাতে আমি খুব ভালোভাবে এতিমখানায় থাকতাম। ঠিকঠাক মতো হুজুরদের কথা শুনতাম, হুজুরদের কথা মানতাম। যখন তারা যা পড়াইতো আমি তাই পড়তাম। যথেষ্ট পরিমাণের শান্ত স্বভাবই একটা ছেলে ছিলাম, যার জন্য এই এতিমখানার প্রতিটা শিক্ষক আমাকে অনেক বেশি পছন্দ করতো আর ভালোবাসত। এই সুবাদে হঠাৎ করে অনেক উচ্চবিত্ত একটা পরিবার আসে এতিমখানা থেকে একটা ছেলে নিয়ে যাওয়ার জন্য, এবং তারা ওই যিনি আসে ইনি হচ্ছে আমাদের এতিমখানার যিনি নির্মাতা, আমাদের এতিমখানার যিনি প্রতিষ্ঠাতা, ওনার খুব ভালো একজন ঘনিষ্ঠ বন্ধু। এই লোকটা পেশায় ছিলেন একজন উকিল, এবং ওই উকিল লোকটা আর তার বউ নাকি এতিমখানায় একটা বাচ্চা নেওয়ার জন্য আসে, এবং তারা এতিমখানায় অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে, এবং আমাকে দেখার পরে তাদের ভীষণ রকমের ভালো লাগে, এবং তারা তখন হুজুরদের সাথে আমার বিষয়ে কথা বলে। সন্ধ্যা যখন গনিয়ে এলো, বাচ্চারা সবাই যখন পড়তে বসছে, আমি সবার সাথে পড়তেছি, ওই সময় আমাদের মাদ্রাসার আমাদের এতিমখানার এক হুজুর আমাকে ডেকে নেয় ওনার কক্ষে। ডেকে নেওয়ার পর আমি তখন দেখতে পাই যে একটা বয়স্ক লোক আর একজন বয়স্ক মহিলা বসে আছে। ঠিক বয়স্ক বললে ভুল হবে, মধ্যবয়স্ক। আমি ওনাদেরকে সালাম দিলাম, এবং প্রতি উত্তরে তারা খুব সুন্দর করে সালামের উত্তর নিল। এবং ওই হুজুর আমাকে বলল যে, আরিফুল, তুমি তো অনেক দিন ধরে আমাদের এতিমখানায় আছো, এবং উনি হচ্ছে উকিল, এবং এটা হচ্ছে উকিল সাহেবের বউ। তাদের কোনো সন্তানাদি নেই। তারা তোমাকে তাদের বাসায় নিয়ে যেতে চায়, এবং তাদের পরিচয়ে তোমার আইডি কার্ড বানিয়ে তোমাকে এই সমাজে একটা পরিচয় দিতে চায়। তুমি কি বলো? হুজুরের কথা শুনে আমি তখন হুজুরকে আবারও জিজ্ঞেস করি, হুজুর, তাহলে কি ওরাই আমার বাবা মা? হুজুর বলে, হ্যাঁ, তারাই তোমার বাবা মা হতে যাচ্ছে। আমি বললাম, হতে যাচ্ছে মানে তারা কি আমার বাবা মা না? হুজুর তখন আমাকে বলে যে, না আরিফুল, তারা তোমার বাবা মা না, তারা তোমাকে বাবা মায়ের পরিচয় দিয়ে এখান থেকে নিয়ে যাবে। হুজুরের কথাগুলো শুনে আমি হুজুরের মুখের দিকে তাকিয়ে আছি। পরে আমি বললাম যে, হুজুর, আমি তো আপনাদের কাছে বড় হয়েছি, আপনারাই তো আমার গার্ডিয়ান, আপনারা যেটা ভালো মনে করেন আপনারা সেটাই করেন।
এরপরে হুজুর সিদ্ধান্ত নিল ওনাদের কাছে আমাকে গোছে দিবে, ওনাদের পরিবার আমাকে পাঠিয়ে দিবে। কিছু আইনি জটিলতা আছে। লয়ার সাহেবকে বললেন যে আপনি আইনি কাগজপত্রগুলো ঠিকঠাক করে আনেন, এবং একটা ডেট দিল যে ওই ডেটে আমরা আরিফুলকে আপনার বাসায় পাঠাবো। পরে উনি কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে এতিমখানায় আসছে, এবং এতিমখানায় আসার পরে দেন আমার হুজুরা সবাই মিলে তখন ওই ভদ্রলোকের হাতে আমাকে তুলে দেয়। তো ওনার হাতে আমাকে তুলে দেয়, ওনার বাসায় যাই। কিন্তু ওনার বাসায় যাওয়ার পরে ভাই, মিথ্যা বলবো না, সত্যি বলি, আমার কাছে মনে হলো যে আমি যেন নতুন একটা পরিবার পেয়েছি। ওনার পরিবারের প্রতিটা মানুষ এত ভালো ছিল, প্রতিটা মানুষ আমার সাথে এত সুন্দর, এত নম্র আর ভদ্রভাবে কথা বলতো। আমার এখনও সেই দিনগুলোকে আমি অনেক মিস করি। ওই পরিবারে আমার দিনকালগুলো এতই ভালো কাটতেছিল, আমি মনে মনে চিন্তা করতেছিলাম আল্লাহ সম্ভবত আমার এই দিনটার জন্য আমাকে এতটা কষ্ট দিয়েছে। এতিমখানার বিষয়ে আমি কিছু বলতে চাই না, তবে একটা কথাই বলি, এতিমখানার প্রতিটা দিন আমার খুবই কষ্ট কেটেছিল। শুধু আমার নয়, এতিম ওই প্রতিটা বাচ্চারই। যাই হোক, এতিমখানায় তখন আমি বড় হই এবং ওনার বাসায় চলে আসি। ওনার বাসায় চলে আসার পর উনি আমাকে নিজের ছেলের মতো করে আদর যত্ন করে আর ভালোবাসে। শুধু তাই নয়, উনি আমাকে চট্টগ্রাম শহরেরই খুব নামি দামি একটা স্কুলে ভর্তিও করায়। আমি তখন ওই স্কুলে পড়াশোনা করতাম, স্কুলে যাইতাম, স্কুল থেকে আসতাম। মানে আমার দিনকালগুলো এতটা ভালোই কাটতেছিল যা আসলে ঠিক বলার মতো না। এইভাবে ওনার বাসায় আমি প্রায় 4 বৎসরের মতো ছিলাম। আমার বয়স তখন প্রায় 10 বৎসরের কাছাকাছি, 10 থেকে 11 বৎসরের কাছাকাছি। ওই মুহূর্তে হঠাৎ করে আল্লাহর কি হুকুম, আমি যেই পরিবারে গিয়েছি ওই পরিবারে যাকে আমি মা বলে ডাকতাম উনি গর্ভবতী হয়। এবং উনি যখন বেবি কনসেপ্ট করে, ওনার পেটে যখন বাচ্চা আসে, তখন ওনার পরিবার পরিজন সবাই এত খুশি হয় তা বলার মতো না। প্রত্যেকটা মানুষ খুশি হয়, তাদের সাথে সাথে আমিও খুশি হই। কিন্তু আমি বুঝতে পারিনি এই খুশি আমার জীবনে একটা সময় দুঃখ নামিয়ে আনবে। এবং একটা নয়, ওনার ঘরে যমজ একটা ছেলে এবং একটা মেয়ে হয়। যমজ সন্তান বুড়ো বয়স ওনার কোল জুড়ে যখন, ওনার পেট জুড়ে যখন আসে, সবাই তখন এত খুশি হয় তা বলার মতো না। আমিও সবার সাথে খুশি হলাম। কিন্তু দেখা গেল দিন শেষে ওই যমজ সন্তানগুলো পৃথিবীতে আসার পরেই আমার জীবনে শুরু হলো যন্ত্রণা, আমার জীবনে শুরু হলো কষ্ট। তারা আর আমাকে ভালোভাবে দেখে না, আমার সাথে আর ভালো করে কথা বলে না। তারা সারাক্ষণে ওই ছেলে আর মেয়েকে নিয়েই তারা সময় কাটাচ্ছে। এমন করতে করতে আমি তারপরে ওই পরিবারে পড়ে আসি যে ঠিক আছে, বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, আমি ওনাদের সাথে আছি। এরকম করতে করতে আমি ওই পরিবারেই থেকে, ওই উকিল সাহেবের পরিবারে থেকেই একটা সময় আমি এসএসসি পাশ করি। এবং এসএসসি পাশ করার পরে আমার অবস্থা তখন এমন হয়ে গেছে ভাই, আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। উকিল সাহেবের যিনি বউ ছিলেন, তিনি আমাকে 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারতেন না। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে উনি চাইতেছিল আমার পড়াশোনা বন্ধ করে দিতে। উনি ওনার হাজব্যান্ডকে প্রতিনিয়তই বলতো যে আরিফুলকে পড়াশোনা করানোর দরকার নাই, ওর পড়াশোনা বন্ধ করে দিয়ে আমাদের ঘরে তো প্রচুর কাজ আছে, বিভিন্ন কাজ আছে, ওনাকে কোনো একটা কাজে লাগিয়ে দেওয়ার জন্য, মানে আমার কথা। কিন্তু উকিল সাহেব আমাকে খুব বেশি ভালোবাসতেন, যার ফলশ্রুতিতে উনি বললো যে না, আমি এতিমখানায় হুজুরদের সাথে কমিটমেন্ট করে এসেছি, আরিফুলকে আমি পড়াশোনা করাবো, মানুষের মতো মানুষ গড়ে তুলবো, এবং হয়তো এই আরিফুলের দোয়ায় আল্লাহ তোমার ঘরে একটা ছেলে আর একটা মেয়ে দিয়েছে, তো তুমি ওকে এভাবে অবহেলা করো না। উকিল সাহেব যতভাবেই তার বউকে বোঝানোর চেষ্টা করতো, তার বউকে বলতো, কিন্তু তার বউ কোনোভাবেই উকিল সাহেবের কোনো কথা শুনতো না, এবং আমাকে প্রতিটা নিয়তই অপমান, অপদস্থ, গালাগালি থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নাই যেটা উনি আমার উপরে করে নাই। এসএসসি পাশ করার পরে উকিল সাহেব একদিন আমাকে গোপনে রুমে ডাইকে নিয়ে বলে, আরিফুল, আমি তোমাকে সন্তান হিসাবে এখানে এনেছি, আজও তুমি আমার সন্তান হিসাবে এই জায়গায় আসো। কিন্তু আরিফুল, আজ আমি আমার পারিবারিক একটা বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। দেখো, তুমি যদি এই পরিবারে থাকো তাহলে দেখা যায় আমার জীবনে অনেক কষ্ট বয়ে আসছে। তুমি আমার পরিবারে থাকলে প্রতিনিয়ত তোমাকে নিয়েই আমার ওয়াইফের সাথে ঝগড়াঝাটি হয়, আমার সন্তানদের সাথে আমার ঝামেলা হয়। আমি আসলে তোমাকে এই পরিবারে আর রাখতে চাচ্ছি না। বাবা, তোমার কাছে অনুরোধ করে বলি, আমি তোমার জন্য অন্য একটা মেস ঠিক করেছি, তুমি ওই মেসে চলে যাও এবং সেখানেই থেকেই তুমি কলেজে পড়াশোনা করো, আমি তোমার সমস্ত খরচ দিব। তো উনি এমন করে বললো যে মনে হয় যেন উনি আমাকে চিরতর ওনার বাসা থেকে বের করে দিচ্ছে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি যদি আমাকে একটা মেস ঠিক করে দেন, আমি মেসে থাকবো, পড়াশোনা করব, এইটা তো আমার জন্য খারাপ কিছু না, এটা তো আমার জন্য অনেকটাই ভালো। উনি আমাকে বললো, বাবা তুমি এটাই করো। পরে ওনার কথা মতো, ওনার প্রস্তাব মতোই আমাকে তখন একটা মেস ঠিক করে দেওয়া হলো। আমি তখন ওই মেসে চলে গেলাম। তো এখানে মেসে প্রায় 5-6 জনের মতো ছেলে ছিল, ওদের সাথে থাকতাম, এবং সেখানকারই একটা কলেজে আমি তখন ভর্তি হই। আমি যখন কলেজে পড়াশোনা করতাম, ওই কলেজে পড়ি, তখন মানে প্রত্যেকের সাথে ওখানে যারা ছিল
প্রত্যেকের সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে যায়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবার সাথে ভালোভাবে ব্যবহার করি, প্রত্যেকের সাথে আমার খুবই মধুর সম্পর্ক, যার জন্য দেখা যায় যে কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে সবাই আমাকে অনেক আদর করে, ভালোবাসে। এভাবে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম এবং ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে যখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম, ওই মুহূর্তেই আমার বাবা মানে ওই অ্যাডভোকেট সাহেব আমার পড়াশোনার খরচ দেওয়া বন্ধ করে দিল। দেখা যায় 2 মাসে 3 মাস আমাকে 1 মাসের টাকা দেয় এবং এমনও যায় যে আমি মাসে মাসে না খেয়ে পর্যন্ত থাকতে হয়। তা আমি না হয় না খেয়ে থাকবো, কিন্তু কলেজের টিউশন ফি যেটা আছে এবং যে মেস আমি থাকতেছি ওই মেস ভাড়া এগুলো তো আমার দেওয়া লাগবে। এবং উনি একটা সময় মানে আমাকে মানে উনি অপারগতা স্বীকার করে যে ওনার এক ছেলে এক মেয়ে আছে, ওনার ওয়াইফ আছে, উনি এমনিই হিমশিম খাচ্ছে, তার উপরে উনি আর আমাকে ওভাবে টাকা পয়সা দিতে পারবে না। আমিও তখন ভেবে নিলাম যে আমি তো আর ওনার সন্তান না, উনি না দিলে তো আমার কিছু করার নাই, যেটা দিয়েছে বা যেটা দিচ্ছে এটাতেই তো আলহামদুলিল্লাহ। পরে আমি আমার এই পড়াশোনার পাশাপাশি মানে কলেজে পড়ার পাশাপাশি আমি তখন 2-1টা টিউশনই করি। কিছু মানুষের সাথে পরিচয় হয়, কিছু বন্ধুবান্ধব থাকে, ওদেরকে বলি যে আমাকে একটা টিউশনি দেওয়ার জন্য আমি আমার খরচ চালাইতে পারি না। পরে ওরা আমাকে 1-2টা টিউশনি ঠিক করে দেয়, আমি তখন টিউশনি করি এবং সম্পূর্ণ টিউশনি করেই আমি ইন্টারমিডিয়েট পাস করি এবং সম্পূর্ণ টিউশনি করে ইন্টার পাস করি। এবং এই বিগত 7-8 মাস ধরে ওই উকিল সাহেব কিংবা তার পরিবার কেউ আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি, তারা কেউ আর আমার সাথে কোনো কথা বলেনি। ইন্টারমিডিয়েটে ওঠার পরে আমি তখন মানে এই ইন্টার পাস করে আমি তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, চট্টগ্রামের নামিদামি বিশ্ববিদ্যালয়। ওখানে ভর্তি হই এবং ওখানে ভর্তি হয়েও আমি তখন ওই টিউশনিও চালিয়ে যাচ্ছিলাম। পরে চিন্তা করলাম টিউশনের পাশাপাশি অন্য কিছু করা যায় কিনা, কারণ এখন তো আর আমার ফুল টাইম কলেজে যাওয়া মানে ভার্সিটিতে যাওয়া লাগে না। আমি পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিলাম, তো এরকম দেখে আশেপাশে কোনো কিছু পাওয়া যায় কিনা। এই খোঁজাখুঁজি করতে করতে তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই, কুরিয়ার কোম্পানি ছিল এটা, একটা প্রাইভেট কুরিয়ার কোম্পানিতে আমি তখন চাকরিতে ঢুকি। এবং ওই প্রাইভেট কুরিয়ার কোম্পানিতে আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স করতাম, অনার্স সেকেন্ড ইয়ারে ওঠার অবস্থায় আমার ওই অ্যাডভোকেট বাবাটা মারা যায়। অ্যাডভোকেট বাবা মারা যায়, ওই উকিল সাহেব মারা যায় এবং উকিল সাহেব মারা যাওয়ার পরে আমি ওনাকে দাফন করার জন্য যে ওনার পরিবারে যাই। তো তারা সবাই আমার সাথে ভালো করেই কথা বলতো, কেউ আমার সাথে আসলে খারাপ কোনো আচরণ করতো না, খারাপ কোনো কথা বলতো না। আমি যাই ওনাদেরকে মানে ওনাকে দাফন করি, আমি থাকি, উপস্থিত থাকি। এবং এরপরে যখন মাঝে মাঝে বেতন পাইতাম আমি মাঝে মাঝে ওই বাসায় যাইতাম, যদিও ওনাদের অতটা অভাব ছিল না, এরকম না যে অভাবের তাড়না ওনার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না বা থাকতে পারে না, তা কিন্তু নয়, ওনার কিন্তু পর্যাপ্ত টাকা পয়সা ছিল। এরপরও আমি ওই পরিবারের বড় ছেলে হিসাবে দায়িত্ব পালন করার জন্য মাঝে মাঝে যাইতাম। এখন আমি ওই পরিবারে যাইতাম, পরিবারের বড় ছেলে, আমি আমার ছোটো ভাই বোনদের দায়িত্ব পালন করব বা আমার বাবা মরে গেছে, মারে কিছু টাকা পয়সা দিব, আমি এই জন্য যাইতাম। কিন্তু তারা মনে করতো যেহেতু আমার বাবার নামে আমার আইডি কার্ড করা, মানে অ্যাডভোকেট সাহেবের নামে আমার আইডি কার্ড করা, তো ওরা মনে করতো যে আমি সম্ভবত আব্বার মানে সম্পত্তির ভাগের জন্য যাচ্ছি, মানে আমি সম্ভবত আমার আব্বার সম্পত্তির ভাগের জন্য যাচ্ছি, যেহেতু আমার আইডি কার্ড ওনার নামে করা। তারা তখন করলো কি আমার নামে বিভিন্ন মামলা দায়ের করতে শুরু করলো, মানে প্রুফ দেওয়াতে শুরু করলো যে আমি তাদের সন্তান না, তাদের পরিবারের কেউ না। এবং একটা পর্যায়ে তারা ডিরেক্টলি আমাকে বলে দিল যে আমি যেন তাদের পরিবারে আর না যাই, মানে আমাকে ওই পরিবারে যেতে সম্পূর্ণ মানাই করে দিল। যখন মানা করে দিল আমি তখন আর ওই পরিবারে যাচ্ছি না, না গিয়ে মাঝে মাঝে আব্বার কবরে গেছে তাও চুরি করে যাইতাম, মানে গোপনে যাইতাম, যাতে কেউ না দেখে, দেখলেই তো অশান্তি হবে, ঝামেলা হবে। আমি গোপনে গোপনে আব্বার কবরে যাইতাম, আব্বার কবর জিয়ারাত করতাম, আল্লাহর দরবারে আব্বার কাছে ফানা চাইতাম, আল্লাহ যাতে আমার আব্বাকে মাফ করে দেয়। কারণ আমি তো বুঝ ধরা বয়স থেকে ওনাকেই বাবা বলে ডাকতেছি, ওনাকেই দেখতেছি, আমি তো ওর ভাই আমার জন্মদাতা পিতাকে দেখি নাই। এরকম করে তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার থেকে ইন্টার থার্ড ইয়ারে উঠি। থার্ড ইয়ারে ওঠার পরে আমাদের যেই কোম্পানিতে আমি চাকরি করতাম, যেই আপনার কুরিয়ার কোম্পানিতে, ওই কুরিয়ার কোম্পানিতে হঠাৎ করে একটা মেয়ে তখন চাকরি নেবে, এটার নাম হচ্ছে হিমো। তো মেয়েটা প্রথমে ওই কুরিয়ারে চাকরি নেন, চাকরি নেওয়ার পরে মেয়েটা কিন্তু আবার অত কিছু বুঝে না, মানে অতটা ভালো বুঝে না। তো আমাকে যিনি আমার বস ছিলেন তিনি আমাকে বললো যে আরিফুল একটা কাজ করো, হিমু তো তোমার ডেস্কে কাজ করে, ও তো নতুন জয়েন করছে, ও তো আসলে এইসব হিসাব নিকাশ বা প্যাকেটিং খুব একটা ভালো বুঝে না, তুমি তাকে একটু হেল্প করো। তো মেয়েটা ইন্টারমিডিয়েট পাস করা, দেখতে শুনতেও খুবই সুন্দরী, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ, খুবই সুন্দরী চেহারা এবং খুবই ধার্মিক টাইপের, পর্দা টর্দা করে আসে, যথেষ্ট পরিমাণের পর্দাশীল একটা মেয়ে। তো আমিও তখন তাকে হেল্প করতাম, বিভিন্ন কাজে আমি হেল্প করতাম এবং তাকে আমি প্যাকেজিং করা দেখাই দিতাম এবং আপনার সেলিং দেখাই দিতাম, সব কিছু তাকে দেখাইতাম। এমন করতে করতে আমাদের দুজনের মাঝে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। পর্যায়ক্রমে সে জানতে পারে যে আমি এতিম, আমার বাবা মা কেউই নাই,
আমি একটা মেসে থাকি, ওখানে থেকে পড়াশোনা করি এবং তার পাশাপাশি এই প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। এগুলো জানার পরে আমার প্রতি তার একটা সিম্প্রীতি জন্মে যায়, মানে এক ধরনের একটা মায়া লাগে যে ছেলেটা এতিম, মানে এই দিক থেকে তার ভিতরে হয়তো আমার জন্য কোনো একটা অনুশোচনা বা মায়া লাগে, সে আমার সাথে আরোটা ক্লোজ হওয়ার জন্যই চেষ্টা করে। তো এই প্রথম মনে হলো যে কোনো একটা মানুষ আমার প্রতি একটা দায়িত্ব পালন করছে। যেমন তার বাসা থেকে আসার সময় সে নিজের জন্য যখন দুপুরে খাবার নিয়ে আসতো, আমার জন্য একইভাবে খাবার নিয়ে আসতো, তো আমিও খাইতাম, ওই খাইতো। এবং এরকম করতে করতে আমি তার পরিবার সম্বন্ধে যেটা জানতাম, তার বাবা ছিলেন একজন মসজিদের ইমাম, মসজিদে ইমামতি করতো এবং ইমামতি এখনও করে, এখন উনি মসজিদের ইমাম। এবং তারা হচ্ছে 3 বোন, ও হচ্ছে সবার বড়, আর ওর ছোট আরও 2টা বোন আছে। ও ইন্টার পাস করছে আর পড়াশোনা করে নাই, পরিবারের একটু অভাব ছিল এই জন্য। তো এরকম করে তার বাসা আমাকে ইনভাইট করতো, মানে তার বাসা আমাকে দাওয়াত দিত মাঝে মাঝে, যে আরিফুল চলো আমাদের বাসা, আজকে তোমার দাওয়াত। মানে দাওয়াত বলতে কি আমাকে নিয়ে খাওয়াবে আর কি। তাই আমি ওদের বাসায় যেতাম, যাওয়ার পরে তারপর ওর মা, ওর বাবা সবাই আমাকে এত ভালোবাসত। আর ওদের পরিবারটা এমন একটা পরিবার, মানে আপনি গেলেই না অন্তর ঠান্ডা হয়ে যাবে। মানে প্রতিটা দেওয়ালে দেওয়ালে, এবং ওদের মানে ওর বাবা এতটা ধার্মিক টাইপের, ওর মা বোনেরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে সবাই খুবই পর্দাশীল, খুবই ভালো। তো ওদের পরিবারে যখন আমি যাইতাম, প্রত্যেকে আমাকে নিজের সন্তানের মতো আদর করতো। ওর বাবা তো মানে মনে করতো যে আমি ওনার সন্তানই, এরকম করতো যে আল্লাহ আমার কোনো ছেলে দেয় নাই, আরিফুল আমার ছেলে, এইভাবে আমাকে আদর করতো। এবং আমিও যথারীতি তাদের পরিবারটাকে পাওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি সম্ভবত আমার এক পরিবার হারিয়ে নতুন আরেকটা পরিবারের সন্ধান পেয়েছি। খুব ভালোবাসতো আমাকে, এতটাই ভালোবাসতো যা বলার মতো না। এরকম করতে করতে তখন আমি অনার্স পরীক্ষা দিব, অনার্স ফাইনাল পরীক্ষা। আর এখানে হিমু আমাকে কিন্তু হেল্প করতো, সত্যি কথা যেটা, হিমু টাকা পয়সা যা ইনকাম করতো এরই মাঝে আমাকে মাঝে মাঝে গিফটই করতো, আমাকে জামা কাপড় কিনে দিত, বা মানসিকভাবে যে একটা সাপোর্টের প্রয়োজন হয়, ওই মানসিক সাপোর্টটা হিমু আমাকে বরাবর দিত। আর মানসিকভাবে আমি কখনো দুর্বল হয়ে পড়তাম না, কখনো একা মনে করতাম না, নিজের মাঝে কখনো খারাপ লাগা কাজ করতো না। যখনই একা লাগতো, নিঃস্ব লাগতো, কোনো কিছু ভালো লাগতো না, ওই মুহূর্তেই হিমু এসে আমাকে সাপোর্ট করতো, আমার সাথে কথা বলতো এবং অনেকটা সময় আমাকে ও সাপোর্ট দিত। ওর সাপোর্ট পেয়ে আমি নিজেকে অতটা একা মনে করতাম না, আমার ভিতরে অনেকটা ভালো লাগাই কাজ করতে শুরু করে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতে আসতে একটা পর্যায়ে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, মানে অনার্স পরীক্ষা দিব। অনার্স ফাইনাল পরীক্ষার সময় হিমুর যথেষ্ট সাপোর্ট পাই, এবং অনার্স পরীক্ষার সময় আমার পড়াশোনার একটু সমস্যা হইতেছে। আমি যে মেসে থাকি ওই মেসটা খুব একটা ভালো ছিল না, যার জন্য হিমুদের বাসায় থেকে আমি অনার্স পরীক্ষাটা দিই। ওদের বাসায় থাকে, ওর মা রান্নাবান্না করে আমারে খাওয়ায়, ওর পরিবারের প্রত্যেকটা মানুষ আমার উপর খুবই যত্নশীল থাকে। এবং এমন করতে করতে আমি তখন অনার্স পরীক্ষাটা দিয়ে দিলাম। অনার্স পাশ করার পরে আমি চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতেছি। ওই সময়টাতে কিন্তু হিমুর সাথে মোটামুটি আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। হিমু আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, এটা পারিবারিকভাবে আমাদের ভালোবাসাটা এইভাবে এগিয়ে যাচ্ছিল। এবং হিমুর পরিবার থেকেও কথাবার্তা হচ্ছিল যে যদি আমি একটা ভালো জব পাই তাহলে হিমুকে আমার কাছে বিয়ে দিবে। তো আমার তো ধরেন আগে পিছে আর কেউ নেই, সামনেও কেউ নেই, পিছেও কেউ নেই, আমি তো এই জগতে একাই। সো হিমুর মতো একটা মেয়েকে বিয়ে করতে পারলে, বা ওর পরিবারের মতো একটা পরিবার পাইলে, এত মানে ধার্মিক, এত ভালো একটা পরিবার যদি পাই, তাহলে তো আল্লাহর কাছে আমার অতিরিক্ত আর কিছুই চাওয়ার নাই। আমি আল্লাহর কাছে এতেই শুকরিয়া। তো যাই হোক, তো চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলাম, বিভিন্ন জায়গায় চাকরির জন্য খুঁজে বেড়াইতেছি, বাট আমি কোথাও আসলে ভালো কোনো চাকরি পাচ্ছি না। একে তো আমার মামু নাই, মামু তো বুঝেন, তার উপরে টাকাও নাই। আমার শহরে কেউ পরিচিত লোকজনও নাই, পাওয়ারই কোনো লোক নাই যে কেউ একটা লোক ফোন দিয়ে বলবে যে ওর চাকরিটা যাতে হয়ে যায়, এরকম কোনো লোকও নাই। আর তার পাশাপাশি দেখা যায় যে আমার কোনো মানে টাকা পয়সাও নাই যে আমি ঘুষ দিয়ে চাকরি নিব। এই জন্য চাকরির জন্য ঘুরতে ঘুরতে কত জুতা যে আমার ক্ষয় হয়ে গেছে তার কোনো হিসাব নাই। এবং একটা সময় হিমুদের বাসায়ও, মানে হিমুর সাথেও আমার সম্পর্কটা অনেকটা তিক্ততায় চলে আসতেছে, যে চাকরি হয় না, হিমুর পরিবার ট্রাই করতেছে অন্য কোথাও বিয়ে দিয়ে দেওয়ার জন্য, আমার কেন জব হচ্ছে না, মানে এই প্রবলেমগুলোর মধ্যেই থাকি। এমন করতে করতে আমার ভার্সিটির একটা ফ্রেন্ডের মাধ্যমে একটা বেসরকারি কোম্পানিতে আমি একটা চাকরি পাই, এবং খুবই মানে চাকরি পাই বলতে একটা চাকরির সন্ধান পাই। খুবই ভালো মানের একটা চাকরি, এতটাই ভালো যে আমি প্রায় মান্থলি 1-1.5 লাখ টাকার মতো স্যালারি পাবো। প্রাইভেট কোম্পানি হলেও এই জবটা ছিল একটা গভর্নমেন্ট কোম্পানির চেয়েও আরও বেটার, মানে একটা গভর্নমেন্ট চাকরির চেয়েও এই প্রাইভেট চাকরিটা আরও অনেক বেটার ছিল, আরও অনেক উন্নত প্রজাতির ছিল। তো আমি চিন্তা করলাম যে তাহলে চাকরিটা যদি হয়ে যায় আমার জন্য খুব বেটার হয়। তো আমি যেদিন চাকরির ইন্টারভিউ দিতে যাব, মাঝে মাঝে যখন আমি চাকরির ইন্টারভিউ দিতাম, হিমু কিন্তু আমার সাথে যাইতো, ও বোরকা পরে যাইতো, আবার হিজাব পরতো না, শুধু মুখ খোলা রাখতো, এমনি বোরকা পরতো। বাবা যেহেতু হাজি মানুষ, মানে আপনার হুজুর মানুষ, ও সবসময় পর্দা করে চলতো। তো পরে আমারে বলতেছে তোমার চাকরির ইন্টারভিউ, আমি তোমার সাথে যাব। তাই আমি বললাম ইন্টারভিউতে তুমি যাবা, তাহলে ভালো, চলো। হয়তো আমি এমনি সাথে সাথে মাঝে মাঝে নিয়ে যাইতাম।
পরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওর আমি বসে আছি, অনেক ক্যান্ডিডেট আছে, সবাই বসে আছে যে যার মতো করে। পরে আমার সিরিয়াল আসছে, মানে আমার ডাক আসছে। পরে আমি রুমে গেলাম, বসের রুমে গেলাম। ওখানে ওনারা 3 জন ছিল, 3 জন বসা ছিল। আমার ইন্টারভিউ শুরু হলো, অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো ওনাদের সাথে। এবং তারাও হচ্ছে কোম্পানিতে, মানে তারা লোক নিয়োগ করে আর কি। এমন না যে তারা এই কোম্পানির মালিক, তা কিন্তু না, সিইও তা কিন্তু না, তারা হচ্ছে মানে তাদের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আমি তখন ওখানে চাকরিটা পাবো। তো কথাবার্তা বলতেছে, অনেকক্ষণ ধরে কথাবার্তা হওয়ার পরে মধ্যখানে যে লোকটা বসেছিলেন ওনার নাম ছিল কামরুল খান। উনি সম্ভবত মানে উনি হচ্ছে মূল দায়িত্বে আছে। পরে উনি আমারে বললো যে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। তো যখন ফোন নাম্বার চাইলো, আমি আমার ফোন নাম্বারটা যথারীতি কামরুল খানকে দিয়ে চলে আসছি। তো আসার পরে হিমু আর আমি চলে আসতেছি। তা আমি বললাম যে আমার চাকরি আর হবে না রে হিমু, চাকরি হলে তো তখনই হয়ে যেত। তবে একটা জিনিস বুঝলাম না, এত জায়গায় ইন্টারভিউ নিলাম, মানে ইন্টারভিউ দিলাম, কোথাও কিন্তু কোনো বস আমার পার্সোনাল নাম্বার চায় নাই। কিন্তু আজকে যখন ইন্টারভিউ দিতে গেলাম, ওখানকার একজন স্যার আমার কন্ট্রাক্ট নাম্বার নিয়ে গেল। কেন কন্ট্রাক্ট নাম্বার নিয়ে গেল আমি তা বুঝলাম না, মানে তার কারণটা কি। হিমু আমাকে বলে যে তার কারণ হচ্ছে তোমার কাছে ঘুষ চাইবে, পরে ফোন দিয়া বলবে যে এত টাকা দিতে হবে, যদি এত টাকা দাও তাহলে তোমার চাকরি হবে, এই জন্য আর কি, তা না হলে আর কেনই তোমার ফোন নাম্বার নিবে। আমি বললাম না, আমার কাছে আসলে এরকম মনে হয় নাই, স্যারের কথাবার্তাগুলো আমার কাছে কেমন যেন একটু অন্যরকম মনে হয়েছে। এবং স্যার যথেষ্ট হৃদয়বান একটা মানুষ, খুবই ভালো মনের একটা মানুষ। তখন আমি মানে হিমু বলে যে তা জানি না, তবে আমার কাছে মনে হয় না যে এই বাজারে এত সহজে চাকরি হয়ে যাবে, যেহেতু ফোন নাম্বার নিয়েছে সেহেতু তোমার কাছে টাকাই চাইবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো উনি আর আমার ওই দিন ফোন দিল না, 2 দিন কেটে গেল, ফোন দিল না। 3 দিনের দিন একদিন সকালবেলা, তখন প্রায় আপনার 9টা থেকে 9:30 বাজে, আমি আরেকটা জায়গায় চাকরির জন্য কথাবার্তা বলতেছে, ওখানে যাব। মানে তখন আমি মেসে আসি, হিমুদের বাসায় না মেসে। ওই সময় উনি আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলে আরিফুল তুমি কোথায়? আমি অমুক কোম্পানির তোমার যে ইন্টারভিউ নিয়েছিলাম তোমার স্যার। আমি বললাম জি স্যার, ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। আমি বললাম স্যার আমি তো আসলে মেসে আসি। তো বলে তুমি কি আমার সাথে একটু অমুক রেস্টুরেন্টে একটু দেখা করতে পারো? একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস দিল। দেওয়ার পরে আমি তখন বললাম যে ঠিক আছে স্যার আমি আসতেছি। যে ওনার মতো একটা লোক আমাকে ডাকছে, তো আমি তো আর না যেতে পারি না। আমি তখন ওখানে চলে গেলাম, ওই রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে যাওয়ার পরে উনি যে লোকেশন দিল সেই লোকেশনে গিয়ে দেখি উনি বসে আছে এবং ওনার পাশে একটা ছেলে আছে যার বয়স আনুমানিক প্রায় 4 থেকে 5 বছর হবে, এরকমই হবে, বা তার একটু কম বেশি হতে পারে, আমি তো শিওর না, দেখে এরকমটা মনে হচ্ছে। পরে আমি গেছি, যাওয়ার পর অনেক বললো যে আরিফুল বসো। পরে বসছি, বলে যে তুমি কি খাবা, মানে খুবই সুন্দরভাবে কথা বলতেছে। আমি বললাম যে স্যার আসলে তেমন কিছু খাবো না, আমি স্যার আপনার ফোন পেয়ে ছুটে আসছি, আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমাকে সেই ইন্টারভিউতে জয়েন করতে হবে, মানে ইন্টারভিউ দিতে হবে, আমি চলে যাব স্যার, আমি আসলে কোনো কিছু খাবো না। পরে আমাকে বলে কেন, তুমি ইন্টারভিউ কেন দিবা? আমি বললাম যে স্যার কী বলেন, আমি তো আসলে, আপনি তো আমার সম্বন্ধে জানেন না, আমি এতিম, আমার পরিবারে কেউই নাই, সো আমার চাকরিটা খুব প্রয়োজন, আমি অন্য একটা অফিসে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছি, আজকে আমার ইন্টারভিউ ডেট, আমি যাব। পরে বলে শোনো, কেন আমার অফিসকে তোমার ভালো লাগে নাই? আমি বললাম জি স্যার ভালো লাগছে, আর এত ভালো চাকরি তো আসলে আমি অ্যাফোর্ড করি না, বা আমি পাবো না, আমি জানি। আমার কাছে এই শহরে কেউ পরিচিত লোকও নাই, আর আমার কোনো টাকা পয়সাও নাই স্যার, আপনাদের অফিসে চাকরি পাওয়ার মতো যোগ্যতা দুইটার কোনোটাই আমার নাই। পরে আমাকে বলো আরিফুল তুমি এতটা ভেঙে পড়ো না, আমি ইম্পর্টেন্ট একটা কাজেই তোমাকে ডাকছি, তুমি এখানে বসো, আমার ঠান্ডা মাথায় আগে আমার সাথে কথা বলো, আমি শিওর দিচ্ছি যে আমার অফিসেই তোমার চাকরি হবে, যদি আমার কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনতে পারো। আমি স্যারের মুখের উপরেই বলে বসলাম যে স্যার আমি কিন্তু চাকরির জন্য কোনো টাকা পয়সা দিতে পারবো না স্যার, আপনি আমাকে চাকরি দিলে প্রয়োজন আমি মাসে মাসে আপনাকে টাকা দিতে পারবো, কিন্তু এখন টাকা দিয়ে চাকরি না আমার পক্ষে সম্ভব না, বিকজ আমার কাছে স্যার টাকা পয়সা নাই। উনি তখন হেসে দিয়ে বললো যে আরিফুল আমি তোমার কাছে টাকা চাই না, টাকা ছাড়াই তোমার চাকরিটা হবে, তুমি এখানে বসো। তখন একটু কেন জানি মনের ভিতরে একটু বর্ষা পাইলাম যে আজকে এত বছর পরে একটা লোক আমাকে অন্তত এই সাপোর্টটা দিয়েছে যে টাকা ছাড়া আমার চাকরি হবে, এটা তো আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। পরে বসছি, বসার পর উনি প্রচুর খাবারের অর্ডার করলো, তখন উনি তো লাঞ্চ আওয়ার না, এরপরও খাবার অর্ডার করছে, আমি তখন খাবারগুলো খাচ্ছিলাম। তো খাবার খাচ্ছি খেতে খেতে উনি আমার বলে যে আরিফুল এটাকে জানো? আমি বললাম যে না স্যার আমি তো জানি না। বলে এটা আমার ছেলে। তো স্যার যখন ছেলে বললো আমি একটু অবাক হয়ে গেলাম যে স্যার অনেকটা মোটামুটি ইয়াংই ছিল এবং ছেলেটাও ভালো। তো আমি বললাম বাবু ভালো আছো? আমার সাথে সুন্দর করে কথাবার্তা বললো এবং ছেলেটাও অনেকটা কিউট ছিল, অনেক সুন্দর চেহারা ছিল। তো খাওয়া দাওয়া করলাম, করার পরে উনি আমাকে বলে যে আরিফুল আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তুমি খুব মনোযোগ দিয়ে শুনো, আর আমার কথাগুলো কারোর সাথে শেয়ার করো না, যদি পারো আমার কথা অনুযায়ী তুমি কাজ করবে, আর যদি না পারো
তাহলে তোমার কোনো কিছু করতে হবে না, কিন্তু আমি রিকোয়েস্ট করি আমার এই কথাগুলো তুমি অন্য কাউকে বইলো না। এই কথা বলে উনি তখন আমাকে বলে যে ঠিক আছে চলো উপরে চলো। উপরে বলে উনি আমাকে মানে ওদের একটা হল আছে, মানে চাইনিজ মলের উপরে একটা হল আছে, এটা সম্ভবত আপনার কোনো বিয়ে পার্টি সেন্টার এরকম হবে, ওই পার্টি সেন্টারের কোণার মধ্যে গেল, গিয়ে উনি ওখানে বসছে আর ছেলেকে বললো যে বাবা যাও তুমি ফোন দিয়ে গেমস খেলো। ছেলের হাতে মোবাইল ধরাই দিল, ছেলে তখন গেমস খেলার জন্য অন্য একটা কোনায় বসে বসে চেয়ারে বসে গেমস খেলতেছে। আর এখানে স্যার আমাকে নিয়ে বসছে, আমাকে বলে আরফুল তুমি যে আমার অফিসে গিয়েছিলে ইন্টারভিউ দেওয়ার জন্য, তোমার সাথে কে গিয়েছিল? এমনিই বলে। আমি বললাম স্যার আমার একটা ফ্রেন্ড গিয়েছিল। বলো ওনার নাম কি? আমি বললাম যে ওনার নাম হচ্ছে হিমো। পরে বলতেছে যে গুড, তো উনি কি তোমার শুধুই ফ্রেন্ড? প্লিজ মাইন্ড করো না, কারণ আমি যদি খোলাখুলি কথা না বলি আমি আমার প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিতে পারবো না, এবং তুমি আমার কথাগুলো বুঝবা না, আমাকে ভুল বুঝবা। আমি বললাম যে স্যার সত্যি কথা বলতে গেলে শুধু ফ্রেন্ড বললে আসলে ভুল হবে, ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলতেছে, আমি ওদের পরিবারে গিয়েছিলাম, ওর আব্বা আম্মা সবাই আমার সাথে কথা বলেছে আমি ওকে বিয়ে করব। যদি আমার চাকরিটা হয়ে যায় আর কি স্যার, আপনাকে ইনভাইট করবো, আপনি বাবাকে নিয়ে যাবেন, অবশ্যই আপনার ওয়াইফকে নিয়েও যাবেন। পরে আমাকে বলা আরফুল তুমি ওদের বাসায় গিয়েছিলা? আমি বললাম জি গিয়েছিলাম। ওদের বাসায় কে আছে? আমি বললাম ও আছে, ও মানে ওর বাবা মা আছে এবং ওর ছোটো 2টা বোন আছে। পরে বলে বাসাটা কোথায়? আমি বললাম যে স্যার বাসা অমুক জায়গায়। তো আমাকে বলতেছে তারা কি বলেছে তোমার কাছে হিমুকে বিয়ে দিবে? আমি বললাম জি তারা বলেছে, তাদের সাথে আমার সমস্ত কথাবার্তা হয়ে গেছে, এখন শুধু চাকরি হচ্ছে না বলে আমি হিমুকে বিয়ে করতে পারতেছি না, চাকরিটা হয়ে গেলে আমি হিমুকে লাল শাড়ি পরি আমার ঘরে বউ বানিয়ে নিয়ে আসবো। তো আমাকে বলে তুমি হিমুর অতীত সম্বন্ধে কতটুকু জানো? আমি বললাম স্যার হিমুর অতীত সম্বন্ধে তো আমি অতটুকু জানি, হিমু ইন্টার পরীক্ষা দিয়েছে এবং ইন্টারের পরে ওর আসলে পারিবারিক অবস্থা ভালো ছিল না, ওর বাবার টাকা পয়সার সাপোর্ট ছিল না, ও আর পড়াশোনা করতে পারে নাই, এতটুকুই আমি জানি, এর বেশি আমি অন্য কিছু জানি না স্যার। তা আমাকে বলে যে এর বেশি কি তোমার জানা প্রয়োজন ছিল না? আমি বললাম যে স্যার জানা প্রয়োজন ছিল, কিন্তু আসলে মানে আমার তো আসলে স্যার ওদের বাসায় অনেক দিন ধরে ছিলাম, আর এর থেকেও বেশি কিছু আছে বলে আমার মনে হয় না। পরে আমার বলে তোমার কি মনে হয় না যে হিমুর এর আগে কখনো বিয়ে হয়েছিল, এরকম কিছু কি তুমি জানো? আমি বললাম না স্যার হিমুর এর আগে কোথাও বিয়েতেও মানে দূরের কথা, হিমুর কারোর সাথে কোনো রিলেশনই ছিল না, এবং হিমু সেটা তার মাথায় হাত দিয়ে আমাকে শপথ করে বলেছে, হিমুর বাবা মাও বলেছে কোনোদিনও হিমু কোনো ছেলের দিকে ফিরেও তাকায় না, কারণ ওর বাবা একজন মসজিদের ইমাম, উনি একজন মসজিদে ইমামতি করে এবং ওনার মেয়ে এরকম হতেই পারে না। পরে আমাকে বলে যে তোমার কাছে হিমুর কোনো ছবি আছে? আমি বললাম জি স্যার আছে। তখন আমার মানিব্যাগে হিমুর একটা ছবি ছিল, বলে এটা মানিব্যাগটা বের করো, তো ছবিটা বের করো। পরে মানিব্যাগ থেকে ছবিটা বের করছে, বের করার পরেই উনি তখন বললো যে মানে ওনার ছেলেটাকে বললো আর কি, ওনার ছেলে যে কোনায় বসে গেমস খেলতেছে, ছেলে বললো যে আব্বু একটু এদিকে আসো। এই কথা বলার পরে ছেলে তখন আসছে, আসার পরে ছেলেরে তখন ছবিটা দেখায় বলতেছে যে আব্বু এটা কে বলো তো? ছেলে তখন ছবিটার দিকে তাকায় বলতেছে কেন আব্বু তুমি কি জানো না এটাকে? বলে তুমি বলো। ছেলে বলে এটা তো আম্মু। পরে ওর বাবা আবারও জিজ্ঞেস করতেছে যে বলো ছেলেটা এটা কে, ছবিটা কে, ছবিটা কার? পরে ছেলে আবারও বলে আব্বু এটা আম্মুর ছবি। মানে আমি তখন কি বলবো আসলে, আমার বলার মতো কোনো মানে ভাষা নাই। আমি নিচের দিকে তাকিয়ে আসছি, আমি তখন বললাম যে স্যার আমি আসলে কিছু ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। আর মানুষের মতো মানুষের চেহারা হতেই পারে, হয়তো আপনার ওয়াইফের মতো হিমুর চেহারা হতে পারে, কিন্তু হিমুর লাইফে আমার আগে কখনোই কোনো ছেলে আসে নাই, এইটা আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিকজ আমি হিমুকে ভালো করেই চিনি, হিমু কেমন এটা আমি জানি। পরে বলতেছে যে না, এই বলি উনি তখন ওনার পকেট থেকে একটা অ্যালবাম বের করছে, পুরো একটা অ্যালবামে অনেকগুলো ছবি, হিমুর সাথে ওনার বিয়ের ছবি, হানিমুনের ছবি, ঘোরার ছবি, একসাথে ছেলে সহ উঠানো ছবি, যেগুলো দেখার পরে রীতিমতো আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো। আজকে প্রায় 4 থেকে 5 বৎসরের কাছাকাছি হিমুদের বাসায় আমি ছিলাম, ওদের সাথে আমার এত ভালো সম্পর্ক, এত গুড রিলেশন, এত মধুর সম্পর্ক যে আসলে যা বলার মতো না। অথচ এই হিমু এইরকম কাজ করে আসছে, মানে এরকম কাজও করছে, এইটা তো আসলে বিশ্বাসের অযোগ্য কথাবার্তা, এটা কিভাবে বিশ্বাস করব? মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি। আমি তখন বারবার বলতেছিলাম যে স্যার আসলে আমার কোথাও ভুল হচ্ছে না, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি ঠিক জানি না। পরে আমাকে বলে আরিফুল আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো, তুমি যদি আমার এই কথাগুলো মানো,
আই প্রমিস যে আমি তোমাকে চাকরি দেব এবং তুমি আমার অফিসে চাকরি করতে পারবা। আমি বললাম স্যার বলেন। উনি আমাকে বললো আমি তোমাকে চাকরিতে জয়েন করাবো, আমি তোমাকে চাকরিতে নিব এবং তুমি চাকরিতে জয়েন করবা। চাকরিতে জয়েন করার পরে তুমি হিমুকে বিয়ে করবা। আমি বললাম স্যার হিমু যদি আপনার ওয়াইফ হয়ে থাকে তাহলে আমি ওকে কীভাবে বিয়ে করব? বলে না, হিমু এখনও আমার ওয়াইফই আছে, হিমুর সাথে আমার কোনো ডিভোর্স হয়নি, কোনো তালাক হয়নি, এখনও সে আমার স্ত্রী, তারপরেও তুমি তাকে বিয়ে করবা। আমি তখন বললাম যে স্যার আপনার বউকে আমি বিয়ে করবো? বলে হ্যাঁ করবা। বিয়ে করার পরে তারা বাসর ঘরে নিয়ে যাবা, বাসর ঘরে নিয়ে 3 শর্তে তুমি তাকে তালাক দিবা এবং তালাক দেওয়ার পরে তোমার ওই 3টা শর্ত যদি সে মেনে নেয় এরপরে তাকে পুনরায় আবারও বিয়ে করবা। আমি বললাম স্যার আমি আসলে ঠিক বুঝলাম না যে 3টা শর্তে আমি তাকে বিয়ে করব, আবার মানে তাকে তালাক দিব বাসর ঘরে, আবার 3 শর্ত যদি সে মানে তাকে পুনরায় আবারও বিয়ে করব। আমি না স্যার আসলে বিষয়গুলো বুঝতে পারি না স্যার, এটা আপনি কী বলতেছেন? বলে তুমি হিমুকে যে টাকা কাবিনে বিয়ে করবা সেই টাকা কাবিন তুমি হিমুকে ফিরাই দিবা, বাসর ঘরেই তার কাবিনের টাকা পরিশোধ করবা। আমি বললাম স্যার আমার কাছে টাকা নাই। বলে টাকা তোমাকে আমি দিব, তুমি তাকে বাসর ঘরেই তার কাবিনের টাকা পরিশোধ করবা। এটা হলো প্রথম শর্ত। আর সেকেন্ড শর্ত হচ্ছে আমার কথা তারে বলবা যে আমাকে যাতে সে ডিভোর্স দেয়, মানে তার পক্ষ থেকে যাতে আমাকে ডিভোর্স দেয়, আমার সাথে তার ক্লিয়ারেন্স হয়। আর থার্ড শর্ত হচ্ছে সে যেন প্রতি মাসে অন্তত একবার হলো আমার সন্তানটাকে দেখতে আসে, অন্তত প্রতি মাসে একদিন আমার সন্তানটার সাথে সে থাকে। এই 3টা শর্ত যদি সে মানে তুমি তাকে তালাক দিবে এবং তালাক দেওয়ার পরে তুমি তাকে আবারও বিয়ে করবা যদি সেই শর্তগুলো মানে, আর যদি না মানে তুমি তাকে ছেড়ে দিবা। আমি তখন নিচের দিকে তাকিয়ে আসছি যে আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না যে উনি আমাকে কী বোঝাচ্ছে। আমি তখন বললাম যে স্যার আমি এই কাজটা করবো, ওকে বিয়ে করব, তালাক দিব, ও যে আমার সাথে চিটিং করছে এটা তো প্রমাণিত হয়ে গেল এবং আমি এখন প্রমাণ পাইলাম যে ও আসলে আমার সাথে চিটিং করছে, আমার সাথে বেইমানি করছে, এর থেকেও বড় প্রমাণ তো আর কিছু হতে পারে না। কিন্তু স্যার আমি ওকে বিয়ে করে আবার তালাক দিয়ে দিলে এতে আপনার কী লাভ বা আপনার সন্তানের কী লাভ? পরে উনি আমারে বলে হিমু আমার সাথে কেন সংসার করতে পারেনি জানো? আমি বললাম কেন? বলে শুধু ওর বাবা মায়ের কারণে, ওর বাবা মায়ের অহংকারের কারণে, ওর বাবা মায়ের গম্ভীরতার কারণে, বিশেষ করে ওর বাবার কারণে ও আমার সংসার করতে পারেনি। আমি ওর বাবাকে সমাজের চোখে একটা শিক্ষা দিতে চাই, আমি বলে দিতে চাই যে আমি জানিয়ে দিতে চাই ওর বাবাকে যে বাসর ঘরে আপনার মেয়ের তালাক হয়ে গেছে, আপনি আমার সাথে বেইমানি করছেন যার জন্য বাসর ঘরে আপনার মেয়ের তালাক হয়েছে, এই বলে আমি ওর বাবার অহংকার পতন ঘটাতে চাই, ওর বাবার অহংকার ভাঙতে চাই। আমি বললাম স্যার আমি ওর বাবাকে যতটুকু দেখেছি উনি যথেষ্ট পরিমাণের ভালো একটা মানুষ, নামাজি একজন মানুষ। উনি বলে শুধু নামাজ পড়লে মানুষ ভালো হয় না, পৃথিবীর সমস্ত মসজিদের ইমাম ভালো নয়। তুমি ওর বাবাকে যতটা ভালো মনে করতেছো সে যদি ঠিক ততটাই ভালো হতো তাহলে কিভাবে তার মেয়ে এবং তার মেয়ের সন্তান এগুলি কিভাবে সে অস্বীকার করলো? কিভাবে ক্ষণাক্ষরেও তোমাকে একটাবার বললো না যে তার মেয়ের আগে বিয়ে হয়েছে এবং সেই মেয়ের একটা সন্তানও আছে, অথচ তোমার কাছে দিব্যি সে তার মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, এরপরেও কি তুমি বলবা লোকটা ভালো? আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, কারণ তার ওই প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো ভাষা আর আমার মুখে নাই। পরে আমাকে বলো আজ তুমি যে হিমুকে ভালোবাসতেছো বা হিমুর সাথে আজকে এত বছর ধরে আছো, হিমু তোমাকে কিভাবে ঠকাইলো, কিভাবে তোমার সাথে চিটিং করলো, তার 5-6 বছরের একটা বাচ্চা সে অস্বীকার করে ফেললো, এরপরে সে তোমাকে বিয়ে করে ফেলবে আর তুমি তাকে বিয়ে করবা? তোমাকে মনে হয় যে হিমুর মতো মেয়েদের উপর প্রতিশোধ নেওয়া উচিত? হ্যাঁ, ওর উপর প্রতিশোধ নিয়ে ওকে ভালো করে ওকে বিয়ে করো। যেমন মানুষ যদি কোনো অপরাধ করে মারা যায় আল্লাহ তাআলা প্রথম তাকে দোজকে দেয়, দোজকের আগুনে পুড়িয়ে যখন তার অপরাধের শাস্তি সে পরিপূর্ণভাবে পেয়ে যায় আল্লাহ তখন তাকে জান্নাতে নিয়ে যায়। ঠিক তেমনি তুমি হিমুর উপরে প্রতিশোধ নাও, ওকে ভালো করো এবং এরপরে তুমি তাকে আবারও বিয়ে করে তার সাথে সংসার করো, এতে আমার কোনো আপত্তি নাই। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি যে আমি কী বলবো। উনি আমাকে বলে যদি তুমি এটা করতে না পারো আমার কোনো আপত্তি নাই, বাট আই এম সরি আমি তোমাকে আমার জবটা দিতে পারবো না, কিন্তু তুমি হিমুকে কোনো কিছু বলো না, এটা জাস্ট তোমার কাছে আমার রিকোয়েস্ট। এখন তুমি যদি এখনও তোমার কাছে কনফিউশন থেকে থাকে যে হিমু আমার বউ কি না, তাহলে তোমার কনফিউশন আমি এখনও কাটাই দিতে পারি, কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে আমার বাসায় চলো, আমার বাসায় গেলে তুমি ক্লিয়ার আরও বুঝতে পারবা। আমি বললাম না স্যার আপনি যেই প্রমাণ আমাকে দিয়েছেন এরপরে তো আর অবশিষ্ট কোনো কিছু থাকে না, আমি ছবি দেখলাম, আপনার সন্তানও মা বলে স্বীকার করলো, তো এখানে তো আসলে স্যার আর কিছুই নেই। তবে স্যার আমি খুবই মর্মাহত হলাম যে ও আমাকে এভাবে ঠকিয়েছে,
আমার সাথে এইভাবেও চিটিং করেছে, আমাকে ধোকা দিয়েছে। আমি একটা এতিম ছিলাম, আমার বাবা ছিল না, মা ছিল না, এতিমখানায় আমার জীবন কেটেছে, আমি এতিমখানায় বড় হয়েছি। এরপরও হিমুর জন্য আমি অনেক কিছু করেছি, ও আমার জন্য করেছে, আমি ওর জন্য করেছি। কিন্তু আজকে যে প্রমাণ আপনি আমাকে দিলেন বা আপনি আজকে যে কথাগুলো আমাকে বললেন স্যার, এটা রীতিমতো আমার মাথায় আসমানটা ভেঙে পড়েছে। আমি কাকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম, সেই মানুষটি আমার সাথে এইভাবে চিটিং করলো। উনি আমাকে বলে, হ্যাঁ এখন তোমার ইচ্ছা, তুমি তোমার মতো চিন্তা করো তুমি কি করবা, তুমি আমাকে যা করতে বলবো আমি তাই করব, আমার কোনো সমস্যা নেই। আমি বললাম, স্যার আপনি জাস্ট আমাকে 2টা দিন সময় দেন, আমি 2 দিন পরে আপনাকে জানাবো। উনি বলে, ওয়েল ডান, 2 দিন পরে তুমি আমাকে জানাও, তোমার সিভি আমার কাছে আছে, তুমি 2 দিন পর যদি আমাকে জানাও, তুমি প্রয়োজনে এসে কয়েকদিন অফিস করো এবং অফিস করার পরে তুমি বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। তোমার বিয়ের যাবতীয় যত খরচ, সমস্ত খরচ আমি দিব। তোমার বিয়ে তোমাকে 1 টাকাও খরচ করতে হবে না, তোমার পুরো বিয়ের যত খরচ আছে তার সমস্ত খরচ আমি দিব। এবং তুমি অবশ্যই ধুমধাম করে বিয়ে করবা, ওর ফ্যামিলির সবাই যাতে ওই বিয়েতে উপস্থিত থাকে। আমি বললাম যে স্যার ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। বলো ঠিক আছে, ওকে ফাইন, তুমি তোমার মতো করে কাজ চালিয়ে যাও। এই কথা বলার পরে তখন ওনার সাথে আমার কথাবার্তা সব ঠিকঠাক হলো। এবং ঠিকঠাক হওয়ার পরে আমি যখন ফার্স্ট ওর সাথে মানে কামরুল স্যারের সাথে দেখা হওয়ার পর যখন ফার্স্ট আমার হিমুর সাথে দেখা হয়, মানে আমার মন চাচ্ছিল ওর গলা টিপে ধরে। আমি ওকে অনেক ইঙ্গিত দিয়েছিলাম যে তুমি এর আগে কোথাও মানে কোনো রিলেশন বা তোমার এর আগে কোনো রিলেশন ছিল কি না, এই বিষয়ে ওই বিষয়ে, মানে এইসব কথা বললেও খেপে যাইতো, রেগে যাইতো। এই তুমি আমাকে এগুলো কী বলো, তোমার মাথা ঠিক আছে, তোমার মাথার মধ্যে সমস্যা আছে। মানে আমাকেও যা পারতো, ওর মুখ দিয়ে যা আসতো তাই খারাপ ব্যবহার আমার সাথেও করতো। আমি এগুলো সহ্য করতাম। পরে এই একদিন থেকে একদিন কাটলো এবং 2 দিনের মাথার সাথে আমার প্রচণ্ড ঝগড়া হলো। ঝগড়া হওয়ার মানে সামান্য বিষয় নিয়ে ও রেগে যেত। ওর কথা হলো, আমার চাকরি হচ্ছে না কেন, আমি কেন চাকরির বিষয় নিয়ে কথা বলি না, আমার চাকরি কেন হয় না, আমি কেন চাকরির বিষয় নিয়ে কথা বলি না, আমার চাকরি কেন হয় না, আমি কেন বারবার বিয়ের বিষয় নিয়ে কথা বলি, ওর অতীত নিয়ে কথা বলি। এবং অতীত নিয়ে কথা বললেও গরম হয়ে যায়। যদি তাকে জিজ্ঞেস করি যে তোমার অতীতে নিয়ে কোনো কথা বললেও রেগে যায়। এই তুমি কেন জিজ্ঞেস করলা, তুমি জবের জন্য ট্রাই করো, আমার বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিবে, এরকম একটা অবস্থা আমার সাথে ঝগড়া করছে। মানে প্রচণ্ড রকমের আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে চলে গেছে। তো আমি চিন্তা করছি যে কামরুল স্যার যেটা বলেছে এটাই সত্য, আমি এটাই করব। ওইখানে দাঁড়ায় আমি তখন কামরুল স্যারকে কল দিলাম, কল দিয়ে বললাম যে স্যার আমি আপনার প্রস্তাবে রাজি, তাহলে আমি আপনার সাথে ডিল পাকা করতে চাই। উনি আমাকে বলে, বাহ তাহলে তো হয়েই গেল, তোমার ডিল পাকাভুক্ত যদি হয়েই যায় তাহলে তুমি চলে আসো, আমার অফিসেই আসো, তবে গোপনে আসবা, কাউকে নিয়ে আসো না। পরে আমি ওর অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে উনি আমাকে 6 লক্ষ টাকার একটা চেক দিল। 6 লাখ টাকার একটা চেক দিল, বললো এই টাকাগুলো তুমি উঠাবা, উঠিয়ে তোমার বিবাহর কাজ সম্পূর্ণ করবা। আর তুমি কবে থেকে জয়েন করতে যাচ্ছ? আমি বললাম যে স্যার আমি বিয়ের পরেই জয়েন করি। যে তোমার, উনি বলে যে না, তুমি 2-3 দিন অফিস করো এবং অফিস করার পরে তুমি জয়েন করো। আমি বললাম স্যার আপনি যে অফিসে আছেন, এই অফিসের এত উপরস্থ একজন কর্মকর্তা, এইটা কি হিমু জানে? বলে না, আমি অন্য একটা অফিসে কাজ করতাম, এটা হিমু জানতো, কিন্তু ওখান থেকে আমি ট্রান্সফার এখানে আসছি, বাট এটা হিমু জানে না। পরে আমি বললাম যে ওকে স্যার ঠিক আছে। পরে আমি কামরুল স্যারের সাথে কথাবার্তা শেষ করে আমি তখন মানে মিষ্টি নিয়ে হিমুদের বাসায় গেছি। বাসায় নিয়ে আমি সবাইকে মিষ্টি খাওয়াইতেছে এবং বলতেছি আমার চাকরি হয়েছে। হিমু তখন আমার কাছে অনেকটা ছোট হয়ে গেছে, যে আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে রাগারাগি করছি, ঝগড়া করছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি সরি, আমার মাথা ঠিক ছিল না। আব্বা বারবার বলতেছে তোমার চাকরি হয় না কেন, আমার সাথে ঝামেলা করতেছিল, এই জন্য এরকমটা হয়ে গেছে, আর প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি ঠিক আছে, সমস্যা নাই, এখন তো আমার জব হয়েছে, এখন তো কোনো ঝামেলা নেই। পরে ওদের বাসায় থেকে আমি 3 দিন অফিস করছি, ওদের বাসায় থেকে। এবং 3 দিনের মাঝে আমি আপনাকে কী বলবো, আমি মনে হয় ওই বাসাতে বিষ খেয়ে বিষ হজম করছি। ওরা কত খারাপ মানুষ হতে পারে, ওরা কতটা খারাপ মানুষ হতে পারে, যারা যারা প্রতিটা পরিবার মানে সবাই আমার সাথে চিটিং করতেছে, যা করতেছে হিমু, তা করতেছে হিমুর মা, হিমুর বাবা এবং ওর ছোটো 2টা বোন। মানে ওদের দেখলে মনেই হয় না যে ওনাদের একটা ছেলে আছে, হিমুর একটা ছেলে আছে, এইটা বোঝার কোনোই উপায় নেই। তারা এমনভাবে কথা বলে, তাদের মেয়ে যেন দুধে দেওয়া তুলসী পাতা। কামরুল স্যার তখন আমাকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিল, যে বউ নিয়ে তুমি এই ফ্ল্যাটে আসবা, ওনাদের বাসায় তুমি বাসর করবা না। তো পরে আমি আমার মতো করে একটা ফ্ল্যাট ভাড়া করলাম, মানে স্যার আমাকে করাই দিল, একটা দামি ফ্ল্যাট নিলাম, ওখানে ফার্নিচার যা নেওয়া দরকার মোটামুটি সবই স্যারে দিল। এবং হিমু কিছু টাকা দিতে চাইছিল, বাট আমি হিমুর কাছ থেকে টাকা নিই, সম্পূর্ণ স্যারের টাকা। আমি তখন রুমটাকে সাজাইলাম, মানে সম্পূর্ণভাবে সাজিয়ে দিলাম। এবং রুম সাজানোর পরেই হিমুর আমি কয়েকদিন অফিসও করলাম এরই মাঝে। পরে হিমুর আব্বার সাথে কথাবার্তা বলে ডেট ফিক্সড করলাম। ওই ডেটে আমার অফিসের কিছু লোকজন ছিল, কামরুল স্যার নয়,
অন্য যারা লোকজন ছিল তাদেরকে ইনভাইট করলাম, তারা করলো, এবং আমার এতিমখানায় হচ্ছে আমাদের শিক্ষক যারা ছিল, অনেক ছাত্ররা ছিল, এদের সবাইকে নিয়ে আমার ওই যে আমি যে অ্যাডভোকেটের বাসায় বড় হয়েছি, আমার সেই সৎ মা মানে আমার সেই মাকে, আমার ভাই বোনদেরকে ইনভাইট করেছি, যদিও তারা আসে নাই। আমি আমার মতো করে বর্ষে যে বরাবরের মতো শুক্রবারে আমি জুমার নামাজের আগে বর্ষে যে যাই ওখানে, এবং ওইখানে আমরা জুমার নামাজ পড়ি, নামাজ আদায় করে তখন আমার বিয়ে হয় হিমুর সাথে 3 লক্ষ টাকা কাবিনে। 3 লক্ষ টাকা কাবিনে বিয়ে হয়, এবং বিয়ে হবার পরে আমি তখন হিমুকে নিয়ে আমার বাসায় আসি এবং আমার বাসর ঘরে যাই। বাসর ঘরে যাওয়ার পরে তখনকার অনুভূতিটা আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না। আমার বুকটা তখন ধুপধুপ করতেছে যে আমি ওকে কীভাবে এই কথাগুলো বলবো। হিমু প্রচণ্ড রাগী একটা মেয়ে ছিল, মানে যথেষ্ট পরিমাণে রাগী, এবং ওকে আমি কিভাবে বলবো যে মানে তোমার জীবনের এই ঘটনাগুলো, মানে ঠিক আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। এরপরেও আসি যে ঠিক আছে কীভাবে বলে, মানে কীভাবে কী করবো আমি মানে বুঝে উঠতে পারতেছি না। তারপরে কথা বলতেছে, পরে আমি বললাম, ও আমার কাছে আসছে, আমাকে সালাম করছে, করে যথারীতি আমি খাটায় এসে বসছি, ও আমার পাশে বসছে, বসে আমার বলতেছে তোমার কি মাথা ব্যথা করতেছে। আবার খুব ট্যালেন্ট ছিল, কিন্তু ও বুঝতো, ধরেন কোনো বিষয় আমার মাথা ব্যথা করতেছে, আমার শরীর ভালো না, এটা কিন্তু আমার দিকে তাকালেই বুঝে যেত। পরে আমার বলতেছে যে তোমার কি মাথা ব্যথা করতেছে, আমি তোমার মাথা মেসেজ করে দিব। আমি বললাম যে না, লাগবে না। এরপরও জোর করে আমাকে খাটের উপর শোয়াই দিল, শুয়ে আমার মাথা মেসেজ করে দিতেছে, এবং মাথা মেসেজ করতে করতে আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করতেছে, যেহেতু সে আমার ওয়াইফ, আজকে আমাদের বাসর ঘর, ক্লোজ হওয়ার চেষ্টা করতেছে। পরে আমি তাকে বললাম, হিমু তুমি একটু বসো, তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে, এরপরে তুমি আমার মাথা মেসেজ করে দিও, এরপরে যা প্রয়োজন হয় কইরো, বাট আগে আমার কথাগুলো শেষ করি। ও তখন আমাকে বলতেছে এতটা সিরিয়াস হওয়ার তো কিছুই নাই, তুমি তো আমাকে মানে বলতেই পারো, সমস্যা নাই, মানে এখন বলতে হবে এমন তো কোনো কথা নেই, তোমার মাথা ব্যথা ভালো হোক, প্রয়োজনে তুমি একটু ঘুমাও, রেস্ট করো, এরপরে তুমি আমাকে বইলো। আমি বললাম, হিমু এর আগে কি তুমি কখনোই আর কারো মাথায় এরকম মেসেজ করে দিয়েছিলা? ও আমাকে বলে, দেখো আরিফুল, এগুলো বলে তুমি আমাকে অনেক খোঁচা দিয়েছো, অনেক ঝগড়া করেছো আমার সাথে, অনেক ঝামেলা করেছো। আজকে আমাদের বাসর রাত, আমি সরি, আমি তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না। বাসর ঘরে তুমি এমন কিছু বইলো না যেটাতে তোমার সাথে আমার ঝগড়া হবে, প্লিজ। আমি বললাম, আচ্ছা তুমি কি এর আগে এরকম কোনো বাসর ঘরে ঢুকেছিলা কারোর সাথে? এটা বলাতে ও আরও রেগে যায়, আরও রেগে আমাকে বলে যে আরিফুল তুমি বন্ধ করবা নাকি বাসর ঘরে আমি তোমার সাথে ঝগড়া করবো? তুমি ঝগড়াটা কী করবো আমারে বলো তো? ও বলে, আমি প্রয়োজনে তোমার গায়ে হাত তুলবো, আমি প্রয়োজনে তোমার গায়ে হাত তুলবো। আমি তখন বললাম, হিমু 1 তালাক। ও বলে কি? আমি বললাম 2 তালাক। ও বলে কি বলতেছো? আমি বললাম 3 তালাক। এইটা বলাতেই না ও তখন কান্না করে দিছে, মানে ওখানেই বসে কান্না করে দিছে। আমার বলে, আরিফুল এটা কি হইল, এটা কি করলা? আমি বললাম যে আমি তোমাকে আবার বিয়ে করব যদি আমার 3টা শর্ত তুমি মানো। আমাকে বলে, মানে কী শর্ত? আমি বললাম, প্রথম শর্ত আমি তোমাকে কাবিনের টাকা দিব, তুমি কাবিনের টাকা নিয়ে যাবা। দ্বিতীয় শর্ত, তোমার আগের স্বামীকে তুমি তালাক দিবা, ডিভোর্স করবা। এবং তৃতীয় শর্ত, তুমি তোমার সন্তানকে প্রতি মাসে একবার দেখে আসবা। এই 3টা শর্ত যদি তুমি মানতে পারো তবে আমি তোমাকে পুনরায় আবারও বিয়ে করব, আর যদি মানতে না পারো তবে আমি তোমাকে তালাক দিলাম, সেই তালাকেই তুমি থাকবা। যেহেতু তোমাকে আমি তালাক দিয়েছি, সুতরাং আমি তো এখন আর তোমার স্বামী না, আর আমি তোমার সাথে এক ঘরে থাকতে পারবো না। এটা বলে আমি তখন উঠে যাচ্ছি, পিছন থেকে আমাকে ডাকতেছে যে আরিফুল প্লিজ শোনো, আরিফুল আমার কথা শোনো, আরিফুল আমার কথা, কোনো কথাই শুনি নেই। ওখান থেকে বের হয়ে গেছি, এবং ওখান থেকে বের হয়ে মানে আমার গায়ে মানে আপনাকে কী বলবো, পায়জামা পাঞ্জাবি পরা, ওখান থেকে বের হয়ে আমি তখন এই রাতের বেলায় একটা বারে গেছি। সারাটা রাত আমি বারে ছিলাম, আমার অজরে কান্না করছি যে আমার জীবনটা এমন কেন হলো, আমি এমন একটা বেইমানের হাতে কেন পড়লাম। আমি কামরুল স্যারকে ফোন দিলাম বারে গিয়ে যে স্যার আমি আমার কাজ সম্পূর্ণ করেছি, আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই করেছি। উনি আমাকে বলে, ওয়েল ডান, সাব্বাস বেটা, তোমাকে অনেক ধন্যবাদ। এবং ও কী বলেছে? আমি বললাম, না স্যার ও এখনও কিছু বলে নাই, আমি আমার কথাগুলো বলে ওখান থেকে বেরিয়ে চলে আসছি, ওর কোনো কথা আমি শুনি না, আর ওকে কিছু বলার সুযোগও আমি দেই নাই। পরে বলতেছে, হ্যাঁ এটা তুমি ভালো করছো, ওরে কোনো কিছু বলার সুযোগ দাও নাই, তুমি ঠিক আছো এখন? আমি বললাম, জি স্যার ঠিক আছে। বলে, চাইলে আমার বাসায় আসতে পারো। আমি বললাম, না স্যার আমি আসলে আপনার বাসায় যাব না। পরে বলে, ঠিক আছে তাহলে এখন ওই ফ্ল্যাটে যদি সে থাকলো, না হলে সকালে চলে যাবে,
যদি চলে যায় তাহলে ফ্ল্যাটটা এই মাস পরে ছেড়ে দিব। আমি বললাম যে স্যার ছেড়ে দিবেন না, আমি ওখানে থাকবো। বলে তুমি থাকো, সমস্যা নাই, তোমার ভাড়া দিতে হবে না, ভাড়া আমিই দিব, তুমি থাকো। আমি তখনও ভাই বুঝতে পারিনি যে আমার সাথে কি হচ্ছে, কোন মাস্টার প্ল্যানিং ওখানে খাটানো হচ্ছে, কোন প্ল্যানিং এখানে করা হচ্ছে। এরপরে আমি দিনে 10টা বাজে ফ্ল্যাটে গেলাম। ফ্ল্যাটে আগে ফোন দিয়ে খবর নিলাম, ও সকালবেলা ওর বাবা মা এসে ওকে নিয়ে গেছে। ওর বাবা মা এসে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওদের বাসায় কিন্তু প্রচুর মেহমান ওই সময়, মানে অনেক মেহমান। আজকে আমাদের এখান থেকে লোকজন যাওয়ার কথা, মানে সরি ওদের ওখান থেকে লোকজন আসার কথা। আমরা যে কমিউনিটি সেন্টারে আমাদের বিয়ে হয়েছে ওইখানে ওর বাবা মা আসবে, ওদের আত্মীয় স্বজন আসবে, সবাইকে খাওয়াবো, আমি থাকবো। সেখানে আমি নাই। আমি ফোন বন্ধ করে রাখছি, শুধু ফোনটা অন করে সিকিউরিটির সাথে কথা বলে ফোন আবার বন্ধ। বিকেল আপনার 5টা কি 5:30টার দিকে আমি তখন ফোন খুলছি, দেখলাম অনেকগুলা কল। ও অনেকগুলো কল দিচ্ছে, মানে হিমু অনেকগুলো কল দিছে। আমি ওর কোনো কলই দেখি নাই। SMS অনেকগুলো করছে, SMSও দেখে নেই। রাতের 10টার দিকে হিমুর ছোটো বোন আমাকে কল দিচ্ছে। হিমু আর আমাকে কল টল দেয় নাই। আমার ফোন খোলার পরে 10টার দিকে তার ছোটো বোন আমাকে কল দিয়ে বলতেছে, আমি বলে দুলাভাই আপনি কোথায়? আমি বললাম আমি তোমার বোনকে তালাক দিছি, এরপর আমি তোমার দুলাভাই থাকি না। কেন ফোন দিয়েছি এটা বলো। বলে কালকে সকাল 8টা বাজে আমার আব্বুর জানাজা, আপনি আসবেন? আমি বললাম তোমার আব্বুর জানাজা মানে কি হয়েছে তোমার আব্বুর? বলে আমার আব্বু হার্ট অ্যাটাক করছে। কখন হার্ট অ্যাটাক করছে? বলে দিনে 2টা বাজে। তাই বললাম তারপর? বলে হসপিটালে নিয়ে গেছি, বিকাল 5টা বাজে আমার আব্বু মারা গেছে। আমি তখন বললাম তোমার আব্বু 5টা বাজে মারা গেছে? বলে হ্যাঁ। আব্বু মারা গেছে এটা শোনার পরে আমি কেমন জানি আমি একটু অন্যরকম হয়ে গেলাম, যে এটাকে আমি ঠিক করলাম। মানে আমার কাছে তখন কেন জানি মনে হলো যে এখানে কোথাও না কোথাও একটা ভুল আছে, কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়ার একটা কোথাও আছে। বিষয়টা কামরুল স্যারকে জানালাম। জানানোর পর উনি আমাকে বললো যে এটাই হওয়া উচিত ছিল, ওই রকম বাবার এটাই হওয়া উচিত ছিল, প্রতারক বাবার এরকমই হওয়া দরকার ছিল। উনি মরে গেছে ভালো হয়েছে, না মরলে ওনার যে ছোট 2টা মেয়ে আছে, 2টা মেয়ের জীবনও নষ্ট হয়ে যেত। এবার কামরুল স্যারের কথা আর হিমুর পরিবারের কথা, 2 কথার আমার কাছে দুরকম মনে হচ্ছে। কিসের লোভে, কিসের স্বার্থে, কিসের মহিমায় কামরুল স্যার এরকম ঘটনা আমাকে দিয়ে ঘটালো, আর আমিও বা কেন চাকরির লোভে হিমুর সাথে এরকম বেইমানি করে ফেললাম, আমি আসলে বুঝতে পারিনি। পরের দিন ভাবতেছি জানাজায় যাবো কি যাব না। জানাজায় গেলে তো আমার উপরে একটা অ্যাকশন চলে আসতে পারে, ওই ভয়ে আমি আর জানাজায় যাই নাই। ওরা তখন দাফন কাফন করে ফেলে। হিমুর সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। আমি অফিসে যাচ্ছি, অফিস করতেছি, মানে ভালোভাবে অফিসে আছি। এরকম করে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো কেটে যায়। হিমুর সাথে কোনোই যোগাযোগ ছিল না আমার। আর হিমু আর আমার সাথে কোনো কিছু বলে না, আমি ওকে কিছু বলি নাই। 1 থেকে 1.5 মাস আসলে হিমুকে পুনরায় বিয়ে করার কোনো ইচ্ছা কিন্তু আমার নাই, যে আমাকে পুনরায় আবারও বিয়ে করব, ওর সাথে সংসার করবো, এরকম কোনো ইচ্ছা কিন্তু আমার নাই। এভাবে 1 থেকে 1.5 মাস পরে আমাদের অফিসেরই হাবিবা নামের একটা মেয়ে, তো ওর সাথে আমি মোটামুটি অফিসে একটু ক্লোজ, মানে আমার মন টন খারাপ থাকে, ওর সাথে একটু কথা বলে, মানসিকভাবে আমাকে সাপোর্ট দেয়, আমার সাথে কথাবার্তা বলে। এরকম করতে করতে হাবিবাকে আমি একদিন এই কামরুল স্যার সম্বন্ধে জিজ্ঞেস করলাম। তো হাবিবা একদিন আমার বলতেছে যে আমাদের অফিস নয়, গোটা বাংলাদেশ নয়, গোটা ওয়ার্ল্ডে কামরুল স্যারের মতো খারাপ কোনো মানুষ নাই। আমার হাবিবা বলতেছে। বললাম কীভাবে? বলে আমাদের অফিসের এমন কোনো মেয়ে নাই যারা কামরুল স্যার ভোগ করে নাই। ইভেন আমি পর্যন্ত কামরুল স্যারের হাতে অনেকবার ইউজ হয়েছি। আমি বললাম স্যারের তো বউ ছিল না, বউ না থাকার কারণে হয়তো তিনি এরকমটা করছে, বউ থাকলে তো এরকমটা করতো না। বলে স্যারের বউ স্যার নিজেই বিদায় করছে। আমি এসব বলতে চাই না, আর প্লিজ আমার আর এসব বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। কামরুল স্যার কত ডেয়ারিং মানুষ, এটা মানে এই অফিসে নয়, মানে সবাই এটা জানে। আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই না। ওর কথা শুনে আমি তখন একটু আরও অবাক হয়ে গেলাম যে আসলে কি হচ্ছে এটা, মানে আসলেই কি হচ্ছে। পরে এভাবে অনেক দিন কেটে যাওয়ার পরে মানে হিমু যখন আমার সাথে কোনো যোগাযোগ করে না, আমি ওর ছোটো বোনের একদিন ফোন দিলাম। ওর ছোটো বোন তখন কলেজে পড়তো, ছোটো বোনটা কলেজে পড়তো, ওই বোনটার একদিন ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আমি বললাম যে হিমু কেমন আছে? পরে বলতেছে হ্যাঁ হিমু আপু ভালো আছে, তো আপু কিন্তু আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আপনি কি ডিভোর্স লেটার পাইছেন? আমি বললাম না আমি তো ডিভোর্স লেটার পাই নাই। বলে পেয়ে যাবেন কয়েকদিনের মাঝে। আমি বললাম আর আপু আপনার কাছে কাবিনের টাকা চাই নাই? তাই আমি বললাম আমার কাছে কাবিনের টাকা চাই নাই। তো ঠিক আছে, ওর আগে যেখানে বিয়ে হয়েছে আগে স্বামীর কাছে চলে যাক।
পরে বলে না, আগে স্বামীর কাছে যাবে কি যাবে না এটা আপুর বিষয়, কিন্তু আপু আর আপনার সাথে কোনো কন্ট্রাক্ট রাখতে চায় না, বাবু আপনাকে ডিভোর্স করে দিয়েছে। আমি বললাম যে না, আমিও তো চাইনি ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট থাকুক বা আমি ওর সাথে থাকি, তো এমনি ওর আগের স্বামী আগের সন্তান ওদের কাছে যাওয়া উচিত না। পরে বলেন না, আমি এ বিষয়ে কথা বলতে চাই না, এরকম ফোনটা তখনও কেটে দেয়। তখন আমার ভিতরে কেন জানি একটা অনুশোচনা জাগতেছে যে না, কি হচ্ছে, কেন হিমা আমাকে বিষয়গুলো জানালো না। কামরুল স্যার তো মানুষ হিসাবে খুব একটা ভালো না, ওনার অফিসে জব করার পরে যেটা বুঝলাম যে উনি মানুষ হিসাবে ভীষণ খারাপ রকমের একটা মানুষ। পরে আমি হিমুর একদিন ফোন দিলাম, অনেক রাত্র প্রায় 2টার মতো বাজে, আমার নাম্বার থেকে না নতুন একটা নাম্বার থেকে দিয়েছি, কলটা রিসিভ করছে, রিসিভ করে কান্না করতেছে, মানে আমি যেও কিন্তু জানে না, ও এমনিই কান্না করতেছে। আমার কলটা ধরে ভিজা ভিজা কণ্ঠ। আমি বললাম হিমু, আমি আরিফুল একটু কথা বলবো, ফোনটা কেটো না। পরে আমারে বলেন। আমি বললাম হিমু, আসলে কি হচ্ছে এটা? পরে আমারে বলে, কি হচ্ছে মানে আপনি যেটা করছেন সেটাই হচ্ছে, যেটা আপনি করেছেন সেটাই হচ্ছে, এখানে তো অন্য কোনো কিছু হচ্ছে না। আমি বললাম হিমু, আসলে কি বলবো আমি, তুমি আমার সাথে এত বড় সত্যটা কেন লুকাইলা? আমার বলে, আমি আপনার কাছে সত্য লুকাই এটা অন্যায় করছি তা ঠিক আছে, কিন্তু আপনি কামরুলের মতো এমন একটা লম্পট মানুষের ফাঁদে কেমনে পা দিলেন? আমি বললাম যে তোমার একটা ছেলে আছে, আর তোমার ওই সন্তানটাকে কামরুল স্যার এত আদর যত্ন করে বড় করতেছে, আর তুমি এই মানুষটাকে খারাপ বলতেছ। হিমু আমার বলে, কামরুল সাহেবের ছেলে? ওইটা কামরুল সাহেবের ছেলে? আমি বললাম হ্যাঁ, উনি তো বললো যেটা ওনার ছেলে। পরে আমারে বলতেছে যে ওনার সাথে ওনার ছেলে ডিএনএ টেস্ট করায় দেখো তো এটা ওনার ছেলে কিনা। আমি বললাম তুমি কামরুল স্যারকে বিয়ে করো নাই? বলে হ্যাঁ করেছি। তো তুমি কামরুল সাহেবের সাথে ছিল না? বলে হ্যাঁ ছিলাম। তো তুমি কামরুল স্যারকে বিয়ে করলে, তুমি কামরুল স্যারের সাথে থাকলে, তাহলে যে সন্তান হয়েছে এই সন্তানের বাবা কামরুল স্যার নয় তো অন্য কেউ কেন হবে? আমাকে বলে হ্যাঁ অন্য কেউ হবে। আমি কেন কামরুল স্যারকে ছেড়ে এসেছি এটা আমি কাউকে বলতে চাই নাই, কারণ এমন নোংরা কথা আমার মুখ দিয়ে বের হচ্ছিল না বলে আমি তোমাকে বলি নাই। শুধু তোমাকে না, কাউকেই বলি নাই। হ্যাঁ বললাম মানি? বলে হ্যাঁ, আমি ওনাকে বিয়ে করেছিলাম ওনার সাথে সংসার করার জন্য, ওনার সাথে থাকার জন্য। উনি খারাপ মানুষ ছিল আমি জানতাম, এরপরেও তাকে বিয়ে করছি। তোমার শুনতে কেমন লাগবে বিয়ের পর যদি তার হাজব্যান্ড তার ওয়াইফকে বলে যে তুই আমার ড্রাইভারের সাথে থাকবি, আমার ড্রাইভারের সাথে তুই শারীরিক সম্পর্ক করবি, এটা আমি দেখব, এটা যদি তুই মানিস তোরে আমি আমার ঘরে রাখবো, আর যদি না মানিস তোরে আমি ছেড়ে দিব। আমি এরপরেও মানে আমার পারিবারিক অভাব ছিল, ছোটো 2টা বোন ছিল, আমার বাবা একজন মসজিদ ইমামতি করতো, অল্প টাকা বেতন পেত, সংসার চলে না, আমি বাবা মায়ের বোঝা হতে চাই নেই। আমি ওর এই কুপ্রস্তাবে কয়েকবার রাজি হয়েছি। ওর কোনো যোগ্যতা নেই এত বড় এমডি হওয়ার, ও কিভাবে হয়েছে, ও কিভাবে এত বড় পদে গেছে শুধু আমারে ব্যবহার কইরা। আমি আমার এই লজ্জার কথাগুলো আর কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, ও দেখেছে কার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, কিন্তু সন্তানটা ওর নয়। যদি সন্তানের সাথে ওর ডিএনএ ম্যাচ করাও, যদি সন্তানের সাথে ওর ডিএনএ মিলে যায়, তাহলে তুমি ঠিক যেটা বলবো আমি সেটাই করব। ও আমাকে 1-2 নয় অনেক জনের কাছে পাঠাইছে, আর বিশেষ করে যে সন্তানটা ওর কোলে আছে ওই সন্তানটা ওর সন্তান না, এটা ওর বাসায় যে একটা প্রাক্তন ড্রাইভার ছিল ওই ড্রাইভারের সন্তান। আর ও জোর করে আমাকে ড্রাইভারের সাথে শারীরিক সম্পর্ক করাইতো, আর না করলে পরে আমাকে বলতো যে আমাকে ছেড়ে দেবে। আর কত, ওকে বিয়ে করে ওর চোখের সামনে কত ছেলের সাথে ঘুমিয়েছি, ও শোয়াইছে, কি করব? শেষ পর্যন্ত না পেরে নিরুপায় হয়ে আমি ওকে ছেড়ে দিয়ে চলে আসছি। আমি বললাম তাহলে এই কথাগুলো তুমি আমাকে আগে কেন বলো নাই? ও আমাকে বলে আসলে এটা আমি অন্যায় করছি, তোমাকে আমার আগে বলা দরকার ছিল। আর সে অন্যায়ের প্রতিশোধে তো সে অন্যায় করছে বলেই তো তার মাসুল দিয়েছে আমার বাবা তার জীবন দিয়ে। আমার বাবার আমার পরিবারের উচিত ছিল তোমাকে জানিয়ে দেওয়া, তারা আমাকে জানাইতে মানা করছে, তারাও জানাই নেই। ভাবছে তোমার মতো একটা ভালো ছেলে পাইছে, এতিম একটা ছেলে, ভালো একটা চাকরি করো, পড়াশোনা ভালো, এখন এইসব জানলে যদি তুমি আমাকে বিয়ে না করো, এই ভয়ে তারা বলে নাই। কিন্তু তারা বুঝতে পারে নাই যে তুমি কামরুল স্যারের ফাঁদিভাবে পা দিবা। ভাবছিল হয়তো বিয়ে শাদী হওয়ার পরে একটা সময় তো তোমাকে জানাবে, কিন্তু এখন জানালে যদি তুমি আমাকে বিয়ে না করো, এই জন্যই তারা তোমাকে জানায় নাই। তখন মনে ভীষণ কষ্ট হলো। কষ্ট হওয়ার কিছুদিন পরে তখন হিমুর সাথে আমার সম্পর্কটা আবারও আগের মতো আস্তে আস্তে করে ক্লোজ হচ্ছে, ভালো হচ্ছে, আমরা আবারও এক হচ্ছি। এরকম করতে করতে বেশ কিছুদিন পরে আমি একদিন কথায় কথায় কামরুল স্যারকে জাস্ট একবার বললাম যে স্যার
আপনি যে বারবার হিমুরে খারাপ বলেন, হিমুকে এতটা খারাপ বলেন, আমাকে দিয়ে হিমুর বাবাকে মারাইলেন, হিমুর বাবাকে হত্যা করাইলেন। আচ্ছা স্যার, সত্যিকার অর্থে যদি আমি আপনার সন্তানের সাথে আপনার ডিএনএ করাই, তবে কি আপনার সন্তানের সাথে আপনার ডিএনএ ম্যাচ করবে? আপনি কি সত্যিই বলেন যে যে সন্তানটা আজ আপনার সামনে দাঁড়িয়ে আছে এটা আপনার সন্তান? শুধু এটাই বলেছিলাম, আর কিছু বলি নাই। তার 3 দিন পরেই আমার রিজাইন হয়ে গেছে। তার 3 দিন পরে চাকরি থেকে আমাকে ডিসমিস করে দিছে, এবং চাকরি থেকে ডিসমিস করছে, এবং যেসব মিথ্যা অপবাদগুলো দিয়ে দিচ্ছে এগুলো আসলে কি বলবো, বলার মতো কোনো অবকাশ নাই। বেসরকারি চাকরি, সরকারি কোনো চাকরি হলে হয়তো অ্যাপ্লিকেশন করতে পারতাম, কিছু করতে পারতাম, কিন্তু কামরুল স্যারের উপর ওই অফিসে কথা বলার মতো কেউ নেই। অফিসের যিনি এমডি উনি দেশেও থাকে না, উনি অফিস সম্বন্ধে শুধু কামরুল স্যারকে ফোন করে, শুধু কামরুল স্যারের সাথে কথা বলে, আর কোনো স্টাফের সাথে উনি কথা বলে না। কামরুল স্যার ওনার খুবই ঘনিষ্ঠ লোক। কামরুল স্যার যাকে খুশি রাখবে, যাকে খুশি বিদায় করবে, ওনার উপরে কথা বলার মতো কেউ নাই। আমি তখন হিমুরে বললাম যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, এবং চাকরি ছাড়ার পরে হিমু পুনরায় আবার আমার সংসারে আসে, এবং আমি ওর পা ধরে পর্যন্ত ক্ষমা চাই যে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এবং হিমু আমার কাছে ক্ষমা চায় যে সত্যটা লুকানো তার ঠিক হয় নাই, এবং সে লুকিয়েছে বলেই কিন্তু আমাদের জীবনে এরকম দুঃখ দেখা দিয়েছে। কিন্তু সুখের বিষয় হচ্ছে দিন শেষে আমরা দুজনে আবার একসাথে হয়েছি, আমরা একসাথে থাকতেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে হিমু আমার কাছে আছে, আমি হিমুর কাছে আছি, এবং কামরুল স্যারের কাছ থেকে ওই সন্তানটা আনার জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু ওই বাচ্চাটা আনতে পারি না। কারণ বাচ্চা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে মোটামুটি যেটুকুন বয়স হয়েছে, বাচ্চার মালিক কিন্তু তার বাবাই। এখন আইনিভাবে যদি বাবার সাথে সন্তানের ডিএনএ টেস্ট করাইতে যাই, ওইটা করতে অনেক ঝামেলাতেই আমার ওয়াইফের মান সম্মান আরও নষ্ট হবে, যার জন্য আমি আর হিমুর মান সম্মান নষ্ট করতে চাই নাই বলে আমি হিমুকে আর এগুলো জানাই না, মানে কামরুল স্যারের সাথে আমি আর কোনো ঝামেলায় জড়াই নেই। পরে আমি ছোটোখাটো একটা চাকরি নিয়েছি একটা ওষুধ কোম্পানিতে। এই চাকরিটা করতাম, অল্প কিছু টাকা বেতন পাইতাম, হিমুও একটা চাকরি করতো, দুজনে মোটামুটি খুব অল্প টাকা বেতন পাইতাম, তা দিয়ে দুজনেই ভালোভাবেই চলতাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে হিমু একটা সময় বেবি কনসেপ্ট করে, মানে বাচ্চা কনসেপ্ট হয় ওর। তোর যখন পেটে বাবু আসে, আমি বললাম যে তোমার আর চাকরি করার দরকার নাই, তুমি বাসায় থাকো, আমি জব করবো। পরে আমি আর বাসায় রাখলাম ওর ছোটো বোনটাকে, তখন আমি আমার বাসায় না রাখছি, হামিদাকে বাসায় না রাখছি, হামিদ ওর সাথে ছিল, আমার ছোটো শালি। তো ওর সাথে থাকা অবস্থায় যেদিন বাচ্চার ডেট হবে ওই দিন ওরে আমরা ঢাকা একটা হসপিটালে নিয়ে যাই, প্রাইভেট মেডিকেলে। বাবু হওয়ার আগের দিন, মানে বাচ্চা নর্মালি হবে না, ডাক্তার আগেই বলছে বাচ্চার কন্ডিশন ভালো না, বাচ্চার একবার মাথায় পানি শুকিয়ে যায়, শরীরে পানি শুকিয়ে যায়, খুব ঝামেলা ছিল। পরে ডাক্তার বললো যে ওইখানে নিলে ভেটার, আমি আগের দিনই নিয়ে গেছি, এবং ওই দিন রাতেই হচ্ছে ওর অপারেশন হয়। তো অপারেশন হলে পরে ও, কি বলবো আপনাকে, অপারেশন হলে ও অপারেশন থিয়েটারে মারা যায়। কিন্তু ওর যে বাচ্চাটা ছিল, আমার যে বাবুটা ছিল ওর পেটে, বাবুটা বেঁচে যায়। আমার একটা মেয়ে সন্তান হয়, কিন্তু ও মারা যায়, ওর আর জ্ঞান ফিরেনি অপারেশনের পরে। তো বাচ্চাটা, আমার মেয়েটা বেঁচে থাকে, ও মারা যায়। ও মারা যাওয়ার পরে কি বলবো, ওর বাবার পাশে ওকে আমরা দাফন করি, ওর কবর দিয়ে দিই। পরে মেয়েটাকে অনেক দিন ধরে মেডিকেলে রাখি, ডাক্তাররা তাদের সার্ভাইভ করে রেখে তারা ওইখানেই, মেয়েটা অনেক দিন পর্যন্ত থাকে। সেখান থেকে আমি হসপিটাল থেকে মেয়েটাকে আনি, এবং আপনার ফিটারের মাধ্যমে খুব কষ্ট করে মেয়েটাকে আমি বাঁচিয়ে রেখেছি এই পর্যন্ত। বর্তমানে আমার মেয়ের বয়স প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি এরকমই হবে। তো আমার মেয়ে আমার সাথে যথেষ্ট ভালো আছে, আমিও আমার মেয়ের সাথে খুব ভালো আছি। এরপরে আমি আর বিয়ে শাদী করি না, যেহেতু আমি আমার জীবনে এতিম ছিলাম। আমার সারা জীবনে ইতিমতাই কাটছে, আমি কখনো বাবা মাকে দেখি নাই। আমার মেয়েটাকেও আমি আর বাবা ছাড়া করতে চাই নাই বলে আমি আর সেকেন্ড বিয়ে করি নাই। আমার ভিতরে থাকা সমস্ত ভালোবাসারগুলোই আমি আমার মেয়ের জন্যই উজাড় করে দিয়েছি। এখন আমার মেয়ে আমার কাছে আছে, তার পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু আমি দেখাশোনা করি। আমি আমার মেয়ের সাথে যথেষ্ট ভালো আছি। আমাদের এই, জানি না যে শেষ পর্যন্ত যখন আমি হিমুকে কাছে পেয়েছি, এত কিছুর পরেও যখন হিমু কাছে আসলো, তখন আল্লাহ কেন হিমুকে নিয়ে গেল, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। আমার কারোর উপর কোনো অভিযোগ নেই, শুধু দোয়া আছে আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটাকে যাতে আল্লাহ নেক হায়াত দান করে, আমার মেয়েটার জীবন যাতে হিমুর মতো না হয়, আমি যাতে আমার মেয়েটাকে ভালোভাবে তৈরি করতে পারি, এবং আদর্শ পিতা হিসাবে কোনো আদর্শ সন্তানের, আদর্শ স্বামীর কাছে যাতে আমার মেয়েটাকে দিতে পারি,
এটাই আপনাদের কাছে দোয়া আছে, আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনার জন্য দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই আরিফুল ইসলামের জীবনের কলিজা কাঁপানো এই বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, আমরা একটা জিনিসের সাথে একটা কথা আমরা সবাই মানি, সারাটা দিন একটা জিনিস চিন্তা করেন যে আপনি সারাটা দিনে কি একটাও মিথ্যা বলেন নাই? এরকম মানুষ বর্তমান সময়ে খুঁজে পাওয়া বড্ড কঠিন যে তার সারাদিনে একটাও মিথ্যা বলে নাই। প্রতিদিন আমরা কারণে অকারণে কতই না মিথ্যা বলি, অথচ আমরা সবাই জানি যে মিথ্যা হচ্ছে সমস্ত পাপকর্মের মা। এই পৃথিবীতে যত অপরাধ হয়, এই পৃথিবীতে যত অন্যায় হয়, তার সমস্ত অন্যায়গুলো শুরু হয় ছোট্ট একটা মিথ্যা দিয়ে। আপনি প্রতিটা অপরাধ শুরু দেখবেন মিথ্যা দিয়ে হয়, মিথ্যা কথা দিয়ে অপরাধগুলো শুরু হয়। তো আরিফুল ইসলামের সাথে হিমু যেটা করেছে, হিমুরও অন্যায় ছিল, হিমুর পরিবারেরও অন্যায় ছিল যে আরিফকে না জানি আরিফকে এইভাবে আরিফের কাছে হিমু গোছে যাওয়ার। হিমুর পরিবার মনে করেছে হয়তো বললে আরিফ ভাই হয়তো বিয়ে করবে না, এটা মনে করে তারা লুকিয়েছে। আজ একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এবং গল্পের মাধ্যমে আপনি এটা শিখে নেন যে বিয়ে শাদীর বিষয়ে, স্বামী স্ত্রীর মাঝে বিয়ে শাদীর বিষয়ে, বিয়ে শাদী হওয়ার আগে কোনো দিনও পারিবারিকভাবে কোনো কিছুই লুকিয়ে রাখবেন না। এখন আপনি একটা মিথ্যে বলে আপনার সন্তানটাকে আপনি বিয়ে দিয়ে দিলেন, আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিয়ে দিলেন, অথবা আপনার ছেলেটাকে আপনি বিয়ে করাই ফেললেন। যখনই মেয়েটা বা ছেলেটা সত্যটা জানতে পারবে তখন কি তাদের সংসার টিকবে? আপনার মনে হয়? কখনোই না, কখনোই সংসার টিকে না। খুব কম, হয়তো হাতে গোনা একটা দুইটা বিয়ে করে ফেলেছে, বাচ্চা হয়ে গেছে, এখন তার অতীত জেনে আর কী হবে, সংসার করে যায়। তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয় না। বেশিরভাগ মানুষ আমাকে ধোঁকা দিয়েছে বলে সংসার ছিন্ন করে ফেলে। এই জন্য বিয়ে শাদী হওয়ার আগে অবশ্যই সমস্ত সত্যগুলো তুলে ধরবেন, কোনো কিছু লুকিয়ে রাখবেন না। আর লুকিয়ে রাখলে আপনার অবস্থা হিমু আর আরিফের মতোই হতে পারে। তো যাই হোক, এবং মধ্যখানে হিমুর বাবা মারা গেল, এটাতে ভীষণ কষ্ট পেয়েছি। আর কামরুল সাহেবের কথা না বললে না, এমন কামরুল সাহেব অনেক আছে বাংলার বুকে, এরকম অনেক কামরুল সাহেব আছে, এবং ওই কামরুল সাহেবদের সংসার তাদের বউয়েরা ওরকমভাবে করে যাচ্ছে। আল্লাহ তাদের উপরে হেদায়েত দান করুক, না হলে গজব দিয়ে ওদেরকে ধ্বংস করে দেখ। এই আশা ব্যক্ত করে আমি আপনার আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আর সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।